ওয়েলকাম এভরিওয়ান। লুমিনাস লার্ন ফ্রম হোম এর 15 নম্বর সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তানভীর। অন্যান্য দিনের মতো, অন্যান্য মঙ্গলবার এবং শুক্রবারের মতো আমরা আরো একবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের যদি খেয়াল থেকে থাকে তাহলে তোমরা জানো গত সেশনে আমরা সবাই একসাথে এসে তোমাদের একটা লুমিনাসের বার্থডে উপলক্ষে একটা স্পেশাল এপিসোড উপহার দিয়েছিলাম। আমরা নিজেরা আমাদের লুমিনাসের যাত্রা, লুমিনাস কিভাবে আজকে এই জায়গায় আসতে পারছে এবং লুমিনাসের যে ইচ্ছা আছে বা আকাঙ্ক্ষা আছে বা তোমাদের নিয়ে আমাদের যে প্ল্যানিং গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম শেষ এপিসোডে। তো সেই প্ল্যানিং এর পরে, সেই কথাবার্তার পরে, সেই একটু হাসি ঠাট্টার পরে আজকে থেকে আমরা আবারও পড়ালেখায় যুক্ত হচ্ছি। আজকে থেকে ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আমরা রেগুলার পড়ালেখা করব। এবং তোমরা যদি খেয়াল করে থাকো, আমরা বিষয়ভিত্তিক যেগুলো করছিলাম, যে সি ইউনিটের, বি ইউনিটের, ডি ইউনিটের সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন যে সলভ গুলো করছিলাম, সেগুলোর আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ক্লাস আমরা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবো। তো ইনশাল্লাহ ম্যানেজমেন্টের কোয়েশ্চেন গুলো নিয়েও আমরা মোটামুটি পর্যালোচনা করব। এরপরে আমরা চলে যাব বিষয় ভিত্তিক আলোচনায়। এরপরে যেহেতু এখন আমাদের প্রত্যেকটা সাবজেক্টের বিষয় ভিত্তিক এমসিকিউ গুলো সলভ করা শেষ, অর্থাৎ ঢাকা ভার্সিটির গত বছর যে কোয়েশ্চেন গুলো এসেছিল সেই কোয়েশ্চেন গুলো মোটামুটি সব বিষয়েরই সলভ করা শেষ। সামনের ক্লাসগুলোতে আমরা যেটা করার চেষ্টা করব, আমরা প্রত্যেকটা সাবজেক্টের একটা ইন্ডিভিজুয়াল টপিক আলোচনা করার চেষ্টা করবো। ফর এক্সাম্পল, বাংলা নিয়ে যদি আমি কথা বলি, বাংলায় বিভিন্ন টপিক আছে তোমরা জানো, যেমন উচ্চারণ, বানান, সন্ধি, শব্দ, এই সমস্ত টপিক নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করা শুরু করবো। এট দ্য সেম টাইম আমি যদি ইংলিশের কথা বলি, ইংলিশেও বিভিন্ন ধরনের টপিক আছে। তোমরা হয়তো জেনেই থাকবে, আমাদের ক্লাসগুলো তোমরা যদি করে থাকো, নিয়মিত অনুসরণ করে থাকো, তাহলে তোমরা জেনে থাকবে যে আমাদের ইন্টারমিডিয়েট যে ইংলিশ সিলেবাস সেটা আর আমাদের ভার্সিটি যে ইংলিশ সিলেবাস, দুটার মধ্যে বেশ পার্থক্য আছে। আমাদের অনেক নতুন নতুন টপিকের সাথে পরিচিত হতে হয়, যেমন সাবজাংটিভ, যেমন ক্লজ, যেমন ইন্ট্রোডাক্টরি এজ, এবং আরো বিভিন্ন টপিক, পজিটিভ ভার্ব, এক্সেট্রা এক্সেট্রা। তো এই টপিকগুলো নিয়ে আমরা স্পেসিফিক ক্লাস করার চেষ্টা করব আমাদের সামনের দিনগুলোতে। তো আজকে ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করার জন্য, ম্যানেজমেন্ট একটা কেতাবি নাম আছে অবশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্ট বলে না, বলে হচ্ছে ব্যবসায় নীতি ও প্রয়োগ। তো এই ব্যবসায় নীতি ও প্রয়োগ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছে শুভ ভাইয়া। শুভ ভাইকে তোমরা অনেক দেখছো। শুভ ভাইয়ের পরিচয় দেওয়ার তেমন বিশেষ কিছু আসে বলে আমার মনে হয় না, বা স্টিল শুভ ভাই আপনি যদি কিছু বলেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শুভ। তো আই গেস নাম মোটামুটি এই প্ল্যাটফর্মের জন্য এনাফ। আমি লুমিনাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর সাথে জড়িত রয়েছি, এবং আমি ঢাকা কমার্স কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট পাস করেছি 2015 সালে। তারপরে এইচএসসি পরীক্ষার পরে আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিই, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহর রহমতে চান্স পাই, এবং ফিনান্স বিষয় নিয়ে পড়াশোনা করেছি 4 বছর। আর এই তো এখন হচ্ছে মোটামুটি তোমাদেরকে নিয়ে কাজ করতেছি, তোমাদের জন্য নিজেও পড়াইতে গিয়ে শিখতেছি, কিছু জিনিস ডিসকাস করে তোমাদের কাছ থেকে শিখছি, কিছু জিনিস তোমাদেরকে পড়াইতে আসার আগে একটু অ্যানালাইসিস করে শিখতেছি। সো এই তো ইটস অল অ্যাবাউট, মানে ইটস আ লার্নিং প্রসেস। আমি কিছু জিনিস শিখে তোমাদেরকে শিখাচ্ছি, তোমরাও হয়তো কিছু জিনিস ইনপুট দিচ্ছ আমাদের এখানে। দ্যাটস ইট। তানভীর, আই গেস মোটামুটি ডান। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং তোমরা যদি খেয়াল করে থাকো, মানে তোমরা যদি আমাদের সেশন ঠিক মতো মনোযোগ দিয়ে খেয়াল করে থাকো, তাহলে তোমরা হয়তো জানো যে শুভ ভাইয়া আর আমাদের দুজনের মধ্যে একটা মিল আছে। তো শুভ ভাইয়া আর আমার মধ্যে সেই মিলটা কি, সেটা যদি তোমরা গেস করতে পারো তাহলে দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলো। আর এছাড়াও কমেন্ট বক্সে আমরা যে জিনিসগুলো তোমাদের কাছ থেকে দেখতে চাই সেটা হচ্ছে তোমরা কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। তো তোমরা দ্রুত তোমাদের কলেজের নামগুলো লিখে ফেলো। এবং আজকে থেকে যেহেতু আমরা পড়ালেখা শুরু করছি, তো আগের নিয়মটা আবারও বিদ্যমান হবে। তোমরা যদি আমাদের এই এপিসোডটাকে শেয়ার করো, তাহলে তোমরা অবশ্যই স্লাইডটি পেয়ে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে দিয়ে। সো দুইটা কাজ দিলাম তোমাদের। নাম্বার ওয়ান, সেটা কি বলছিলাম, তোমরা কোন কলেজ থেকে আসছো সেই কলেজটা দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলো। আর নাম্বার টু, আমার আর শুভমের মধ্যে কোন একটা জিনিস আছে যেখানে আমাদের মিল পাওয়া যায়, সেই জিনিসটা যদি তোমরা গেস করতে পারো, তার মানে আমরা ধরে নেবো যে তোমরা আমাদের সেশন গুলো ভালো মতো ফলো করছিলা। তো দ্রুত সেটাও কমেন্ট বক্সে লিখে ফেলো, আমি দেখতে চাই। কলেজের ব্যাপারে অনেকেই লেখা শুরু করে দিচ্ছে। আমাদের এখানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে যুক্ত আছে, ঢাকা সিটি কলেজ থেকে যুক্ত আছে, ঢাকা কমার্স কলেজ থেকে যুক্ত আছে, ভিক্টোরিয়া ন্যাশনাল কলেজ থেকে যুক্ত আছে, অনেক কলেজ থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। তো বেশি কথা বলাবো না, তোমরা লিখতে থাকো যে আমাদের মধ্যে কি মিল আছে। তানভীর, এখনো কিন্তু কেউ আমরা লিখতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, শুরু করতে চাচ্ছিলাম আরেকটা জিনিস জায়গা থেকে, যে ওরা কি আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছে কিনা। যদি ক্লিয়ারলি শুনতে পায়, তাহলে যদি একটু লিখে ক্লিয়ার, তাহলে আমরা ক্লাসটা শুরু করবো। তো তুমি একটু কমেন্ট এক্স্যাক্টলি। গুলো হ্যাঁ, করো। শুভ ভাই একটা ভালো পয়েন্ট বলছেন যে আমরা দুজন যখনই লাইভে আসি তখনই কোনো না কোনো ইকো টাইপের প্রবলেম হয়। তো তোমাদের কারো যদি শুনতে অসুবিধা হয় বা মনে হয় আমাদের সাউন্ড ইকো করতেছে অর এনিথিং, তাহলে অবশ্যই দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে ফেলো যে তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা। যদি ক্লিয়ারলি শুনতে পারো তাহলে লেখো যে হ্যাঁ হ্যাঁ শুনতে পারতেছি। আমরা যদি কমেন্টে দেখি, আমাদের এখানে বিশেষ মুন্সি আব্দুর রব কলেজ থেকে আছে, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে আছে, এবং অনেক কলেজ থেকে দেখতে পাচ্ছি। শুভ ভাইয়া দেখতে ছোট, তানভীর ভাইয়াও দেখতে ছোট, দুইজনই হাসি খুশি। আচ্ছা, একজন সিয়াম হোসেন একটা কমেন্ট করেছে, গুড থিং। ভালো ভালো অবজারভেশন। আরেকজন লিখছে আপনারা দুজনই হোস্ট করেন, আচ্ছা ঠিক আছে, আরো একটা ভালো অবজারভেশন। একজন লিখছে
লুমিনাস অনলাইন সার্ভিস আপনারা বেশি দেন, ভালো কথা। কেউ 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 একজন তো খেয়াল করছে যে আমরা অনেক অনলাইনে আসি। আর ভাই আমার জন্য ভাই দোয়া করো ভাই, কাশতে কাশতে অনেক অবস্থা খারাপ, নিজে নিজের জন্য দোয়া করতে যাতে করোনা টনা না হয় ভাই, তোমরা আমার জন্য দোয়া করো। আরেকজন একটা আসল পয়েন্ট লিখছে, সেটা হচ্ছে আপনারা দুইজনই এটা হচ্ছে মুহতাসিম বিল্লাহ নাফি লিখছে। হ্যাঁ নাফি, তুমি কারেক্ট জিনিসটা ধরতে পারছো। আপনারা দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বাংলায় দুর্বল। এবং গ্রেট, মানে আমি নাফি, তুমি আমাকে নক দিও পার্সোনালি, আমি তোমাকে একটা গিফট পৌঁছে দিব তোমার কাছে পার্সোনালি। আরে অলরাইট, সো ওরা যদি আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পায়, আই গেস উই আর গুড টু স্টার্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ভাই, আমরা অলরেডি স্ক্রিনে আই গেস দেখতে পাচ্ছি স্লাইডটা, তো আমি স্লাইডটা মুভ করতেছি ভাই, আপনি যদি আমাদের হ্যাঁ, প্ল্যাটফর্ম নিয়ে কিছু বলা শুরু করতেন। তো তার আগে আমি একটা জিনিস বলে রাখি, আজকে আমরা ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে কথা বলবো। ম্যানেজমেন্ট নিয়ে যদি আমি একটু বলি, তাহলে তুমি আগের স্লাইডটা দিয়ে রাখতে পারো ওদের জন্য। সো ম্যানেজমেন্ট ঢাকা ইউনিভার্সিটির একটা অন্য সাবজেক্টের মতো, লাইক বাংলার মতো একটা সাবজেক্ট, যেখানে তুমি খেয়াল করো বাংলা, ফিনান্স বা মার্কেটিং বা অন্য যে সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং, তাতে যে পরিমাণ নাম্বার, ম্যানেজমেন্টে কিন্তু সেম পরিমাণ নাম্বার। বাংলাতে যেরকম 12টা এমসিকিউ থাকে, ম্যানেজমেন্টে 12টা এমসিকিউ থাকে। অ্যাকাউন্টিং এ যেরকম 12টা এমসিকিউ একটা রিটার্ন থাকে, ম্যানেজমেন্টেও 12টা এমসিকিউ এবং একটা রিটেন থাকে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্টটা আমাদের কাছে তুলনামূলক সহজ লাগে অন্য সাবজেক্টগুলোর তুলনায়। তাহলে খেয়াল করো তো, সহজ সাবজেক্টে তুমি যদি 12টা এমসিকিউর মধ্যে মাত্র 8টা বা 9টা এমসিকিউ কারেক্ট করো, তাহলে কিন্তু এইটার সাথে বাংলা বা অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্টের পার্থক্য হইলো না। তোমাকে টার্গেট রাখতে হবে, ম্যানেজমেন্ট যেহেতু তুলনামূলক সহজ সাবজেক্ট, এমন ভাবে এফোর্ট দিতে হবে, এত স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, যাতে করে তুমি 12টা এমসিকিউ কারেক্ট করতে পারো এবং রিটেনের 4 নাম্বার এমন ভাবে লিখতে পারো যাতে করে টিচার তোমাকে সর্বোচ্চ নাম্বারটা উপহার দেয়। সো ম্যানেজমেন্টে যদি তুমি 19-এ 18-19 পেতে পারো, অনলি দেন তুমি একটা ভালো ডিপার্টমেন্টে বা একটা ভালো সাবজেক্ট পেয়ে পড়াশোনা করতে পারবা, একটা ভালো পজিশন হোল্ড করতে পারবা। তো সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব, সহজ বিষয় কিভাবে আরো সহজ করা যায় সেগুলো নিয়ে ডিসকাস করব। সো আগে যেটা বলে নিচ্ছিলাম, যে তোমরা দ্রুত একদম এই শুরু ক্লাসটা শুরুতেই স্লাইডটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, তাতে করে আমরা তোমাদেরকে পৌঁছে দিব এই ক্লাসের যে স্লাইডটা। আজকে আমরা কোশ্চেন সলভের পাশাপাশি 2টা বা 3টা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আমরা মাসলোর ডিমান্ড হায়ারার্কি থিওরি যেটি রয়েছে সেটিকে একটু অ্যানালাইসিস করে দেখবো, সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সৃজনশীল আমরা সেগুলো কিভাবে আনসার করব, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো দ্রুত তোমরা শেয়ার করো এবং শেয়ার ডান লিখে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। এবং এছাড়াও তোমার যে কাছের 2টা প্রিয় বন্ধু, সেই 2টা প্রিয় বন্ধুর নাম তোমরা কমেন্টে মেনশন করো। যেমন আমি যদি বলি, আমার কাছের 2টা প্রিয় বন্ধু হতে পারে একজন মুন্না আর একজন সাইফ, দুইজনই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো তোমার 2 কাছের বন্ধুকে তুমি মেনশন করে নিয়ে আসো, যাতে করে ওরা তোমার সাথে একই ভাবে ক্লাস করতে পারে, আমার মতো ওদের দূরত্ব যাতে তোমার না হয়, তুমিও যাতে ওদেরকে নিয়ে একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারো। সো হিয়ার উই স্টার্ট। প্রথমে একটু বলে নেই, আমাদের 3টা প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে যেখানে তোমরা রেগুলার যুক্ত থাকতে পারো। প্রথম প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যে পেজটা তোমরা একটু পরে স্ক্রিনে দেখতে পাবা, লুমিনাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং। এখানে তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো সম্পর্কে আপডেট পাবা, আমাদের পরীক্ষাগুলো সম্পর্কে আপডেট পাবা এবং অন্যান্য যাবতীয় সব আপডেট গুলো তোমরা পাবা। তো দ্রুত আজকেই তোমরা যারা যারা লাইভটি দেখছো, যদি তোমরা লাইক দিয়ে না থাকো বা ফলো করে না থাকো, অবশ্যই ফলো করে রাখবা। আর দেখবা, এখন যখন তুমি লাইভটি দেখছো নিচে একটা কমেন্ট আসছে যে সবসময় তুমি কি যদি লাইভের আসার পরে, লুমিনাস লাইভে আসার পরে নোটিফিকেশন অন করতে চাও, সেটিও কিন্তু তুমি এখান থেকে করে নিতে পারবা। দ্বিতীয় যে আমাদের প্ল্যাটফর্মটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রুপ, তোমরা যারা যুক্ত আছো তারা জানো, লুমিনাস এডুকেশন ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় একটি করে এমসিকিউ পোস্ট করি, পরদিন সেটার ব্যাখ্যা দেই প্রত্যেক সাবজেক্টের। এবং এছাড়াও আমরা এখানে কি করি, প্রতিদিন সকাল 10টায় 5টা ভোকাবুলারি এবং রাতে 5টা ভোকাবুলারির একটা প্ল্যান নিয়ে নেমেছি। তোমরা যারা দেখেছো গত 2 দিন পোস্ট হয়েছে, চিন্তা করে দেখো তো, দৈনিক যদি তুমি 10টা ভোকাবুলারি সেন্টেন্স সহ পড়তে পারো এই গ্রুপে এসে, তোমার কিন্তু সপ্তাহে 60টা এমসিকিউ, শুক্রবারে পরীক্ষা দেওয়ার অপরচুনিটি, এবং মাসে চিন্তা করলে কিন্তু টোটাল 250 এমসিকিউ পড়তে পারো। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, তাই না? যে তুমি যদি একসাথে এতগুলা এমসিকিউ না পড়ে, এতগুলা ভোকাবুলারি মুখস্থ না করে, দৈনিক 5টা 5টা 10টা করে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমার প্রতি বার্ডেনটা কম হয় এবং তুমি কিন্তু সহজেই এগুলো মনে রাখতে পারো। ক্রেডিট গোস টু তানভীর এবং আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, কারণ ওরা এই কাজটা তোমাদের জন্য অনেক সহজ করে দিচ্ছে। সো গ্রুপে যুক্ত হয়ে কিন্তু তোমরা এই কাজটি করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। থার্ড আমাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল।
যেখানে তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো সংরক্ষিত পাও। খেয়াল করে দেখো, এই লুমিনাস এডুকেশন ইউটিউব চ্যানেলটিতে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে প্রেস করে রাখো, প্লে লিস্ট গুলো আপলোড হলে তোমরা জানবে যে কখন কোন সাবজেক্টের ভিডিও আপলোড হচ্ছে। আমরা প্ল্যান করছি এই ক্লাসগুলোর পাশাপাশি এডিশনাল আরো কিছু ক্লাস দিতে। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু এই ক্লাসগুলো সরাসরি পাবে। তো এতক্ষণ অনেক বিজ্ঞাপন নিয়ে ফেললাম, বিজ্ঞাপন বিরতি শেষ, আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। খাতা কলম এবং হেডফোনটা আমি সাথে রাখতে সবাইকে অনুরোধ করব। আমি আবার বলছি, হেডফোন এবং খাতা কলম, যাতে করে তোমরা ক্লিয়ারলি আমাদেরকে শুনতে পাও, ক্লিয়ারলি দেখতে পাও। আরেকবার জানো যে ভাইয়া শুরু করবো নাকি, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা প্রস্তুত কিনা। সো রেডিলি ক্লিয়ার, আমি বুঝতে পারবো তোমরা প্রস্তুত। আমরা ততক্ষণ একটু ব্যাখ্যা দেই। আজকে আমরা ব্যবসায় নীতি ও প্রয়োগ নিয়ে কথা বলবো, যেটাকে আমরা ম্যানেজমেন্ট নামে জানি। আমরা জানি এখানেও 12টা এমসিকিউ রয়েছে। 12টা এমসিকিউতে প্রত্যেকটা তুমি কারেক্ট হলে পাবে কত নাম্বার? 1.25। এবং যদি এমসিকিউ গুলো ভুল হয় তোমার কিন্তু কাটা যাবে 0.25। তাহলে খেয়াল করে দেখো তো, তুমি যদি ম্যানেজমেন্ট 12টা এমসিকিউ কারেক্ট করতে পারো, 15তে 15 পেয়ে তুমি কিন্তু অনেক দূরে গিয়ে যাবে এবং তুমি কিন্তু তোমার বন্ধুর সাথে নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারবে। তাই ম্যানেজমেন্টে ফুল মার্কস পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সেকেন্ড যে জায়গাটায় চলে যাবো সেটা হচ্ছে রিটেন। আমরা জানি রিটেনের একটা প্রশ্ন আসে, আমরা আজকে কথা বলবো সেই প্রশ্নটা কিভাবে উত্তর করতে হয়, কোন কোন জায়গাগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। তো পরবর্তীতে যদি আমরা চলে যাই পরের স্লাইডে, সবাই কিন্তু আমি দেখতে পাচ্ছি রেডি বলে ফেলেছে। তো আমরা স্টার্ট করতে পারি। আমরা এমসিকিউ সেগমেন্টে চলে যাব, কুইজ আকারে খেলবো। খেলার আগে তোমরা দেখতে পাচ্ছ তানভীর ভাই তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছে, তোমরা ঝটপট দ্রুত কমেন্ট সেকশনে উত্তর জানাও। আমরা কিন্তু সঠিক উত্তরের পাশাপাশি ব্যাখ্যাগুলো জেনে নিব, যাতে করে ওই রিলেটেড কোনো পড়াশোনা আসলে বা ওই রিলেটেড কোনো প্রশ্ন আসলে আমরা যাতে মিস না করি। সো একটু যদি প্রশ্নটা ব্যাখ্যা করতে চাই, তানভীর ওদের জন্য সুবিধার্থে আমি যদি একটু ব্যাপারটা বলি, যে ম্যানেজমেন্টে কিন্তু দুইটা পেপার রয়েছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট হচ্ছে ব্যবসা সংরক্ষণ ও ব্যবস্থাপনা, সেকেন্ড পার্ট হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলি, অর্থাৎ ব্যবস্থাপনার পার্টটা। এখানে খেয়াল করলে দেখতে পাবা গত বছরে 12টা এমসিকিউর মধ্যে 6টা এমসিকিউ কিন্তু ফার্স্ট পার্ট থেকে আসছে, 6টা সেকেন্ড পার্ট থেকে আসছে। তাহলে খেয়াল করো তো, টোটাল কিন্তু 50% ফার্স্ট পার্ট থেকে, 50% সেকেন্ড পার্ট থেকে আসছে। কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে এবং কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা শুরু করছি। প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি বলার আগে সবাই ধুমায় আনসার করে ফেলছে। অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি কি? আমাদের মেইন ফাউন্ডেশন কাকে বলা হয়? ওনারশিপ, চুক্তি, মূলধন, মুনাফা। সবাই যেহেতু আনসার করে ফেলছে তানভীর, তো তুমি যদি সঠিক উত্তর দেখা দাও এবং বলো এটা কেন সহজ প্রশ্ন হয়েছে। ভাই ঢাকা ভার্সিটির কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে মোটামুটি যদি 12টা কোশ্চেন আসে 10টাই কিন্তু এই ধরনেরই হয়। এক্স্যাক্টলি। সো আমাদের টার্গেট করা উচিত কি তানভীর বলো তো? বাকি দুইটা আমাদের কোশ্চেন যাতে আমরা কারেক্ট করতে এক্স্যাক্টলি পারি এবং অন্যদের থেকে নিজেদেরকে আলাদা করতে পারি, অন্যদের থেকে নিজেদেরকে উপরের পর্যায়ে নিয়ে যেতে পারি। সো এক্স্যাক্টলি অংশীদারি ব্যবসায় যেহেতু মূল ভিত্তি, 15টা হ্যাঁ থেকে যেহেতু 15টা থেকে 10টা মানে 12টা থেকে 10টা কোশ্চেনই সহজ হয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আসলে এই 10টা সবাই পারে। এবং দিন শেষে দেখা যায় যে একটা কোশ্চেন বেশি পারছে, যারা আসলে ওই একটা মার্ক 1.25 মার্ক বেশি আসছে, সেই 1.25 মার্কের কারণে দেখা যায় যে অনেক বিশাল একটা ব্যবধান সৃষ্টি হয়ে গেছে। রাইট, 1.25 মার্কের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় 100 পজিশন এদিক ওদিক হয়ে যায়। এক্স্যাক্টলি। সো অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এখানে একটা জিনিস খেয়াল করবো, যখন অপশনে যদি চুক্তিপত্র দেয়া থাকে তাহলে চুক্তিপত্র কিন্তু সঠিক উত্তর হবে না। সো আমি আবার বলতেছি, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, কন্ট্রাক্ট। চুক্তিপত্র বা ডিড অফ কন্ট্রাক্ট, চুক্তিপত্র হবে না। প্রশ্ন হচ্ছে কেন চুক্তিপত্র হবে না, কেন চুক্তি অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি? এটা কিন্তু রিটেনের একটা চমৎকার প্রশ্ন হইতে পারে। তোমাকে বলতে পারে যে চুক্তি অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি, চুক্তিপত্র নয়, এটা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন আসতে পারে। তো তখন তুমি কিভাবে ব্যাখ্যা করবা? আমি একটু সহজ করে বলি। এভাবে লিখবা প্রথমে যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি, চুক্তিপত্র নয়। কারণ চুক্তি 3 উপায়ে হইতে পারে। আমি আবার বলতেছি, চুক্তি 3 উপায়ে হইতে পারে। একটা হচ্ছে মৌখিক, একটা লিখিত, আর একটা হচ্ছে লিখিত ও নিবন্ধিত। আমি আবার বলতেছি, একটা হচ্ছে মৌখিক, একটা লিখিত, আর একটা হচ্ছে লিখিত ও নিবন্ধিত। এখানে দ্বিতীয় যেটা বললাম লিখিত, চুক্তির লিখিত রূপটাকে আমরা বলি চুক্তিপত্র। আমি আবার বলতেছি, দ্বিতীয় যেটা রয়েছে লিখিত, চুক্তির লিখিত রূপটাকে আমরা বলি চুক্তিপত্র। তাহলে খেয়াল করো তো, মৌখিক চুক্তি হইতে পারে, নিবন্ধিত চুক্তি হইতে পারে, সেভাবে তো আমরা ব্যবসা করতে পারি, রাইট? তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি চুক্তি মূল ভিত্তি হবে, কখনোই চুক্তিপত্র মূল ভিত্তি হবে না। এভাবে ব্যাখ্যা লিখলে 4-এ 4 টিচার তোমাকে দিতে বাধ্য, অতিরিক্ত লিখবো না, টু দি পয়েন্ট লিখবো। তানভীর পরে কোশ্চেন চলে যাই আমরা। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে অনেক কনফিউশন মানে আসতে পারে। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি? সীমিত মূলধন। খেয়াল করো, এটা কিন্তু এক মালিকানা ব্যবসার একটা অসুবিধা। সীমিত আয়তন, লিমিটেড এরিয়া, এটাও কিন্তু সোল প্রপ্রিয়েটরশিপের একটা অন্যতম অসুবিধা। অসীম দায়, আনলিমিটেড লায়াবিলিটি, এটাও কিন্তু একটা অসুবিধা।
কৃত্রিম সত্তাহীনতা এটা কোনোভাবে এক মালিকানা ব্যবসার সাথে জড়িত না। এটা কার সাথে জড়িত? এটা হচ্ছে কোম্পানির সাথে জড়িত। তাহলে তানভীর খেয়াল করো, অলরেডি কিন্তু কমেন্ট সেকশনে এক একজন এক এক রকম আনসার দিচ্ছে। কেউ বলতেছে এ, কেউ বি, কেউ সি, রাইট? তো তুমি যদি কয়েকজনের কমেন্ট যদি পড়ো, ওরা একটু অ্যাপ্রিসিয়েট ফিল করবে। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি মিজবান হাফিজ লিখছে অপশন সি, শেখ সুমাইয়া লিখছে অপশন সি। রিসেন্টলি যদি তাকাই যে প্রথম দিকে আসলে এসি অনেক কিছুই দেখা গেছে, বাট এখন আসলে সি এরই প্রাধান্য দেখা যাচ্ছে। আফসানা মামি লিখছে রাইট। অপশন সি, অনেক মজুমদার অপশন সি, মাহিশা সামিয়া অপশন সি, হৃদয় রাজ অপশন সি, মাহফুজা লিখছে অপশন সি, নুসরাত লিখছে অপশন সি। সো এখন আসলে হ্যাঁ, গ্রেট। দুই চারজন সেম অ্যান্সার দিলে তারপরে হচ্ছে সব সেম আসে। এই দেখা দেখি করে আনসার করলে হবে না কিন্তু। তুমি এখানে নিজেকে যাচাই করো ভাইয়া। তুমি যদি নিজেকে যাচাই না করে অন্যেরটা দেখা লাফা, আলটিমেটলি লাভ নাই, নিজের মোবাইলের মেগাবাইট নষ্ট করতেছো। অলরাইট, ব্যাখ্যায় চলে যাই। খেয়াল করো, প্রথম তিনটা এ বি সি তিনটাই অসুবিধা, কিন্তু কারেক্ট যদি আমরা দেখতে চাই, কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, অসীম দায় বা আনলিমিটেড লায়াবিলিটি। এটা হচ্ছে প্রধান অসুবিধা। খেয়াল করতে হবে কেন এটা প্রধান অসুবিধা। তার আগে আমাকে জানতে হবে, তানভীর ওদেরকে যদি কারেক্ট আনসার দেখো, গ্রেট। তার আগে আমাদেরকে জানতে হবে অসীম দায়ের প্রতিষ্ঠান কোনগুলা, অসীম দায়ের ব্যবসায় কোনগুলা। আমরা জানি ব্যবসার অনেক ধরনের হইতে পারে, এক মালিকানা হইতে পারে, অংশীদারি বা পার্টনারশিপ হইতে পারে, কোম্পানি হইতে পারে, সমবায় সমিতি হইতে পারে, রাষ্ট্রীয় ব্যবসা হইতে পারে। এর মধ্যে খেয়াল করে দেখো, রাষ্ট্রীয় ব্যবসার তো মালিক এক মানে সরকার বলি আমরা, তাই না? বা জনগণ আলটিমেটলি মালিকানা পায়। তো রাষ্ট্রীয় ব্যবসা কিন্তু প্রধান অসুবিধা দায়িত্ব বা অসীম দায় সসীম দায় এগুলো এটার সাথে কোনোভাবেই জড়িত না। তো এটা তো কোনো আমরা মাথায় আসা উচিত না। আমি যদি একসাথে মনে রাখতে চাই, অসীম দায়ের প্রতিষ্ঠান আছে দুইটা। আমি আবার বলতেছি, অসীম দায়ের ব্যবসায় আছে দুইটা। কি কি? একটা হচ্ছে এক মালিকানা, আরেকটা হচ্ছে অংশীদারি। তাহলে আমি আবার যদি বলি অসীম দায়ের ব্যবসায় কয়টা, তুমি বলবা দুইটা। কি কি? একটা হচ্ছে এক মালিকানা, আরেকটা হচ্ছে অংশীদারি। এবার খেয়াল করো তো, এক মালিকানা আর অংশীদারির মধ্যে কোনটার দায় বেশি? তুমি যদি চিন্তা করো, অংশীদারিতে তোমার দায় অসীম, এটা ঠিক আছে, সত্য। কিন্তু যদি তোমার সম্পত্তি না থাকে, তোমার দায়টা কিন্তু তোমার পার্টনারের উপর যায় বর্তাবে। ফর এক্সাম্পল, আমি আর তানভীর একটা পার্টনারশিপ বিজনেস করতেছি ধরো, কোনো কারণে আমার যদি কোনো টাকা পয়সা না থাকে, সম্পত্তি না থাকে, ব্যবসায়ের দায় হইলে সেই দায় কিন্তু তোমাদের তানভীর ভাইয়ের উপরেই বর্তাবে। তানভীর ভাইকেই কিন্তু সেই দায়টা পরিশোধ করতে হবে। তাহলে দেখো, এখানে কিন্তু দায় ট্রান্সফার করার একটা অপরচুনিটি বা সুযোগ আছে। কিন্তু এক মালিকানা যদি এমন হয় আমি নিজেই মালিক, তখন কিন্তু আমি চাইলে তানভীর ভাইয়ের উপর দোষ এড়াইতে পারবো না, বা তানভীর ভাইয়ের উপরে লায়াবিলিটিটা কিন্তু সরাইতে পারবো না। সো প্রধান অসুবিধা যেহেতু বলছে, এক মালিকানা ব্যবসার মতো এরকম দায় অন্য কোথাও নাই, তাই এটাই হচ্ছে কারেক্ট আনসার। এবার আমাকে বলো তো, সসীম দায়ের কারা কারা আছে? মনে রাখবা, কোম্পানির দায় নরমালি সসীম, সমবায় সমিতির দায় নরমালি সসীম। তো আমি আবারও বলতেছি, সমবায় সমিতি, কোম্পানি, এই দুইটা সসীম, এবং বাকি যে দুইটা আছে এক মালিকানা এবং অংশীদারি, এদের সদস্যদের দায় হচ্ছে অসীম। আমরা পরে কোশ্চেনে চলে যাই তানভীর, সহজ দুইটা কোশ্চেন সলভ করে ফেলছি ফার্স্ট পেপারে। এইটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু চিন্তা ভাবনা করে আনসার করতে হবে। সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলীর মধ্যে অন্তর্গত? অর্থাৎ আমাকে যদি বলা হয় যে রিসোর্স প্রসেসিং এবং রিসোর্স একদম নিয়ে আসা, এটা কোন ফাংশনের মধ্যে যাবে? প্রোডাকশন, ট্রান্সপোর্টেশন, ওয়্যার হাউজিং, নাকি গ্রেডিং? সো এইখানে অনেকে অনেক রকম আনসার দিবে। আমি আগেই বলছি, দ্যাটস ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যে এক একজন এক এক আনসার দিবে। তানভীর মিলায় নাও। সো যদি আমরা কমেন্ট গুলো দেখি, হ্যাঁ ভাই, এখানে যদি আমরা কমেন্ট দেখি ভাই, আগের মতোই দেখা যাচ্ছে। শুরুতে একটা এ বাদে অন্য অ্যান্সার দেখছিলাম, একটা ডি ডি দেখছিলাম। আনসার দেখতে পাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আবার এরপরে ডি, যখন এ। এ আসা শুরু হয়েছে, তখন ভাই এই যে এখন যেরকম স্ক্রিনে এ দেখা যাচ্ছে, এভাবে এ দেখা যাচ্ছে। আমি এছাড়া এক্স্যাক্টলি, কিছুই সবাই দেখতেছি না, সবাই গ্রেট, এ। সবাই কারেক্ট আনসার আনসার করতে পারছে। এ, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এবার আমি একটু ব্যাখ্যা দেই, বুঝে নাও কেন অপশন এ হয়েছে, কেন বাকি তিনটা হয় নাই। খেয়াল করো তো, সম্পদ আহরণ এবং প্রক্রিয়াজাতকরণ। আমি যদি বলি পরিবহনের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কি কোনো সম্পদ আহরণ করা হয়? কোনো সম্পদকে প্রসেসিং করা হয়? উত্তর হচ্ছে না। জাস্ট সম্পদকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। তো অপশন বি কারেক্ট আনসার জীবনেও হবে না। গুদামজাতকরণ, এখানে কি প্রক্রিয়াজাতকরণ করা হয়? কিছুটা জড়িত, বাট সম্পদ আহরণ কিন্তু একদমই জড়িত না। তো অপশন সি গুদামজাতকরণ কারেক্ট আনসার হবে না। পর্যায়িতকরণ বলতে আমরা কি বুঝি? যখন কোনো পণ্যের মান নির্ধারণ করে ফেলবো এবং পণ্যকে আমি শ্রেণী বিভাগ করব, হতে পারে সাইজ, হতে পারে আকার, হতে পারে কোয়ালিটি, এগুলো অনুযায়ী, তখন সেটা পর্যায়িতকরণ। খেয়াল করো তো, আমি কি এখানে কোন ধরনের প্রক্রিয়াজাতকরণ করতেছি? করতেছি না। আমি কি সম্পদ আহরণ করতেছি? করছি না। আমি কি করতেছি? শ্রেণী বিভাগ করতেছি। তাহলে অপশন ডিও কারেক্ট আনসার হইল না। এবার অপশন এ, উৎপাদন, প্রোডাকশন। প্রোডাকশন কেন কারেক্ট আনসার? কারণ হচ্ছে
প্রোডাকশনের ক্ষেত্রে আমাকে সম্পদ আহরণ করতে হয়, সম্পদকে প্রক্রিয়াজাতকরণ করতে হয়। কি রকম? খেয়াল করো, তোমার একটা পোল্ট্রি বিজনেস আছে বা তোমার একটা হ্যাচারি আছে, অর্থাৎ মাছের একটা লট আছে। এখন চিন্তা করো তো, তুমি মুরগি উৎপাদন করবা বা তুমি যখন মাছ চাষ করবা, সেক্ষেত্রে তোমার কি লাগবে? তোমাকে আহরণ করতে হবে। কি আহরণ করতে হবে? মুরগির ক্ষেত্রে মুরগির বাচ্চা, মাছের ক্ষেত্রে মাছের ডিম বা মাছের পোনা, এগুলো। এবং পরবর্তী এগুলোকে প্রসেস করেই কিন্তু তুমি আলটিমেটলি বড় মুরগি বা বড় মাছ এগুলো চাষ করে নিয়ে আসতে পারো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। আই হোপ এরপরে এই কোশ্চেন গুলো আসতে আর মিস হবে না। আমরা কোশ্চেন বাদ দিয়ে কিভাবে আনসার করতে পারি সেটাও শিখে নিলাম। তানভীর, পরের কোশ্চেন। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে একটু মাথা খাটাইতে হবে। সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন? 8 জন, 9 জন, 10 জন, 11 জন? তানভীর, ওদের কমেন্ট গুলো তুমি যদি একটু পড়ো। হ্যাঁ ভাই, কমেন্টে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে বেশ ভালোই কনফিউশনে আছে মানুষজন, খুব একটা কমেন্ট দেখা যাচ্ছে না। কনফিউশনে থাকো না থাকো বা না থাকো, কিছু তো একটা লিখতে হবে। হাবিব আয়েশা লিখছে অপশন সি, সাব্বির লিখছে অপশন সি, সানজিদ লিখছে অপশন সি। এই যে ভাই আবার দেখা যাচ্ছে, প্রথমে সবাই খুব কনফিউশনে ছিল, এখন হচ্ছে সবাই গুলির গতিতে সি লিখতেছে। করবি লিখেছে অপশন সি, আফসানা বিবি লিখেছে অপশন সি, মাইশা সামিহা আচ্ছা দুইজন আমার বিও লিখেছে, শেখ আচ্ছা, সুমাইয়া লিখেছে বি, জয়তী সাহা লিখেছে বি, মাইশা সামিহা লিখেছে বি। ওরা হচ্ছে স্রোতের বিপরীতে আছে। এবার কিন্তু আবার বিয়ের স্রোত চলে আসছে, খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ, মানে এখন আবার বি, এই যে এখন আবার আরেকজন বি, একজন লিখছে 6 9 12। ছয় অলরাইট। নয় বারো আমি ঠিক বুঝলাম না, বাট যাই হোক এটা একটা একজন লিখছে নাম্বার আছে, কোশ্চেনই ভুল। আর এটা হচ্ছে বেস্ট, কোশ্চেনই ভুল, কোশ্চেন ভুল। অলরাইট। কোনো তো কথাই খেয়াল হবে করো না। তানভীর, একজন কিন্তু বলছে না 6 9 12, ওটা কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ নাম্বার আছে সমবায় সমিতির ক্ষেত্রে। ওইটা কি? হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে কমিটির সদস্য সংখ্যা। কিন্তু আমার কাছে কিন্তু কমিটির সদস্য সংখ্যা জানতে চায় নাই। আমার কাছে জানতে চাইছে একটা সমবায় সমিতি করতে হইলে কয়জন সদস্য লাগবে, মেম্বার লাগবে। রাইট। তো খেয়াল করো, এই ধরনের প্রশ্ন ডিল করার সময় আমরা যেটা করবো এখন, যতগুলা বিজনেস আছে সবগুলা বিজনেসের কয়জন মেম্বার আছে সবগুলো একটু টেকনোলজিক্যালি বা টেকনিক্যালি বোঝার চেষ্টা করবো, একটু স্ট্র্যাটেজিক্যালি বোঝার চেষ্টা করবো। তো আমরা স্টার্ট করি। তানভীর যদি পরের স্লাইডে নিয়ে যাও, আমরা এখন দেখতে চাই এক নজরে ব্যবসায়ী সংগঠনগুলোর সদস্য সংখ্যা। তো আমি আবারও বলতেছি, এটা তোমাদের জন্য একদম নোট আকারে থাকবে। যারা যারা ক্লাসটা শেয়ার করবা তারা স্লাইডটা পিডিএফ আকারে পেয়ে যাবা। তো শেয়ার করে দ্রুত শেয়ার ডান লিখে ফেলো এবং তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো। এক নজরে অংশীদারি ব্যবসা সংগঠন। খেয়াল করো, যখনই তোমার কাছে জানতে চাইবে অংশীদারি ব্যবসায়ী সংগঠনের সদস্য সংখ্যা কত, তুমি কোনো চিন্তা ভাবনা যাইবা না, ডিরেক্টলি বলবা কমপক্ষে 2 জন, মানে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। এবার অনেকে চিন্তা করে, ভাই অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা বলতে কি ব্যাংকিং বুঝাইতেছেন না সাধারণ বুঝাইতেছেন? ভাই, সাধারণ অসাধারণ কিছু যখন বলা না থাকবে, শুধুমাত্র অংশীদারি ব্যবসায় বলবে, তুমি বলবা সর্বনিম্ন 2, সর্বোচ্চ 20। আশেপাশে কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই, অতিরিক্ত ভাবতে যাইবা না। বাট যখন বলবে ব্যাংকিং যদি হয়, তখন অংশীদারি ব্যবসায় কি হবে? তখনও সর্বনিম্ন 2 জন হবে, ঠিক, কিন্তু সর্বোচ্চ হয়ে যাবে 10 জন। তো আমরা জানলাম অংশীদারি ব্যবসায় ক্ষেত্রে 2 থেকে 20, আর ব্যাংকিং হলে সেটা হয়ে যাবে 2 থেকে 10। এবার খেয়াল করো, যখন বলবে অংশীদারি ব্যবসায় কয় প্রকার, নর্মালি অংশীদারি ব্যবসায় 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়, যেটাকে আমরা বলি অর্ডিনারি বা জেনারেল পার্টনারশিপ বিজনেস। আরেকটা হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়, যেটাকে আমরা বলি লিমিটেড পার্টনারশিপ বিজনেস। এবার খেয়াল করে দেখো তো, লিমিটেড পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম না? আগে মনে রাখতে হবে, সাধারণ বলুক বা অংশীদারি ব্যবসায় বলুক, ওই ক্ষেত্রে কিন্তু আনসার সেম, 2 থেকে 20, ব্যাংকিং হইলে 10, এখানে পেঁচানোর কিছু নাই। বাট যখন বলবে সীমিত, তখন তো একজনের দায় সীমিত আমার করতে হবে মিনিমাম, রাইট? তাহলে কত হবে? কমপক্ষে 3 জন, সর্বোচ্চ 20 জন। এভাবে মনে রাখবা। পুরোটা আমি একবার সামারি করি। অংশীদারি বা সাধারণ অংশীদারি 2 থেকে 20, ব্যাংকিং হইলে 2 থেকে 10। আর যখন বলবে সীমিত, তখন হবে 3 থেকে 20। খেলা শেষ। ব্যাংকিং এর ক্ষেত্রে সীমিত হইতে পারবা না, মনে রাখবা ব্যাংকিং শুধুমাত্র সাধারণ ক্ষেত্রেই হয়। আমরা পরেরটায় চলে যাই তানভীর। আমরা যদি কোম্পানিটা দেখি, দেখো এক চার্টে অনেক তথ্য, আমরা একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করব, আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি বোঝার চেষ্টা করব। ম্যানেজমেন্ট সহজ জিনিস, সহজ জিনিস আমরা স্ট্র্যাটেজিক্যালি বুঝতে পারি, তাইলে আমরা দ্রুত আনসার করতে পারবো। খেয়াল করো, কোম্পানি নরমালি 2 ধরনের, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি ভাই, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে 2 থেকে 50 জন সদস্য সংখ্যা, আর পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সো এটা আমরা সবাই জানি, আমাদের কাছে এটা একদমই নতুন না, পুরাতন জিনিস। এবার আমি তোমাকে 2টা অ্যাডিশনাল তথ্য জানাবো। দেখো মাঝের কলামে কি লেখা আছে, ন্যূনতম উদ্যোক্তার সংখ্যা।
মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে হলে কমপক্ষে কয়জন লাগবে, বা একটা পাবলিক লিমিটেড কোম্পানি করতে হলে কমপক্ষে কয়জন লাগবে, প্রায় ঢাকা ইউনিভার্সিটি বা আমাদের অ্যাডমিশন টেস্টে বা আমাদের এইচএসসি পরীক্ষায় আসে। সো এটা আমি কেমনে মনে রাখবো? মনে রাখবা প্রাইভেট আর পাবলিকের যেটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ প্রাইভেটে 2 জন, পাবলিকে 7 জন, সেটাই হচ্ছে সর্বনিম্ন উদ্যোক্তার সংখ্যা। সোজা হিসাব, কমপক্ষে যেই সংখ্যা দিয়ে আমাকে একটা ব্যবসায় গঠন করতে হবে কোম্পানির ক্ষেত্রে, অতজনই উদ্যোক্তা আমার রাখতে হবে। তাহলে আমার কিন্তু এডিশনাল কিছু আলাদা করে মনে রাখতে হচ্ছে না তানভীর। আমরা কিভাবে মনে রাখতে পারি যে প্রাইভেটে 2 জন কমপক্ষে সদস্য সংখ্যা, এই 2জনই হচ্ছে কমপক্ষে উদ্যোগ গঠনের সংখ্যা বা প্রবর্তকের সংখ্যা। পাবলিকে কমপক্ষে 7 জন, এই 7জনই হচ্ছে কমপক্ষে উদ্যোক্তার বা প্রমোটার্স এর সংখ্যা। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, তুমি কিন্তু চাইলে এভাবে মনে রাখতে পারো। এবার আসি পরিচালক। প্রায় প্রশ্ন করে যে পরিচালকের সংখ্যা কত, অর্থাৎ প্রাইভেটে কমপক্ষে কয়জন পরিচালক দরকার, পাবলিকে কমপক্ষে কয়জন পরিচালক দরকার। মনে রাখবা প্রাইভেটের ক্ষেত্রে যেটা সদস্য সংখ্যা লোয়ার গ্রেড, সেটাই হচ্ছে ন্যূনতম পরিচালকের সংখ্যা, অর্থাৎ এখানেও হচ্ছে আনসার হবে 2। কিন্তু পাবলিকেরটা একটু ডিফারেন্ট। পাবলিকে আমরা দেখছিলাম 7 জন সদস্য লাগবে, 7 জন উদ্যোগ গ্রহণ করতে হবে, কিন্তু পরিচালক হইতে হবে 3 জনকে। সো খেয়াল করো, এই চারটা যদি তোমার সামনে এক জায়গায় থাকে, তুমি যদি দেখলেই ব্যাপারটাকে 1 মিনিট মাথায় মানে কনসেপচুয়ালাইজ করতে পারলে এটা আর ভুল হবে না, শর্টকাট মনে থাকবে। আমি আবার বলতেছি, প্রাইভেটে কমপক্ষে 2 জন সদস্য, কমপক্ষে 2 জন উদ্যোক্তা, কমপক্ষে 2 জন পরিচালক, ডান। পাবলিকে কমপক্ষে 7 জন সদস্য, পাবলিকে কমপক্ষে 7 জন উদ্যোক্তা, কিন্তু কমপক্ষে 3 জন পরিচালক, ডান। সো আই গেস এভাবে যদি বুঝতে পারো, এভাবে যদি মনে রাখতে পারো, তোমার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। যারা শেয়ার করছো তোমরা তো সাইটটা নোট আকারে পেয়ে যাবে, পিডিএফ আকারে, তো চিন্তার কারণ নাই। আমরা পরেরটায় চলে যাই তানভীর। সো পরে দেখতে পাচ্ছি সমবায় সমিতি, যেটা থেকে আমাদের প্রশ্নটা আসছে। মনে রাখবা সমবায় সমিতিতে কমপক্ষে 20 জন সদস্য আমার লাগবেই। তো আমি আবার বলতেছি, কমপক্ষে 20 জন যদি সদস্য না হয় তাহলে সমবায় সমিতি হবে না, আর সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, ব্যাস। এটা হচ্ছে সিম্পল কথা। তাহলে দেখো তো আগের কোশ্চেনের অপশনে কোথাও 20 ছিল, উত্তর হচ্ছে কোথাও কিন্তু 20 ছিল না। এবার সমবায় সমিতি মেইনলি 3 প্রকার। কয় প্রকার সমবায় সমিতি? মেইনলি 3 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি, আরেকটা হচ্ছে কেন্দ্রীয়, আরেকটা হচ্ছে জাতীয়। প্রাথমিকে মনে রাখবা কমপক্ষে 20 জন, কিন্তু কেন্দ্রীয়তে খেয়াল করো কি বলছে, কমপক্ষে 10টা প্রাথমিক সমবায় সমিতি, অর্থাৎ ইমিডিয়েট আগেরটা। কিভাবে মনে রাখবা? প্রাথমিকের পরে কেন্দ্রীয়, কেন্দ্রীয় ক্ষেত্রে কমপক্ষে 10টি, কিন্তু কমপক্ষে 10টি কি ইমিডিয়েট আগেরটা প্রাথমিক সমবায় সমিতি। আবার জাতীয়তে চলে গেলে জাতীয়র আগে কি আছে? কেন্দ্রীয়। তাহলে কি হবে? কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি। এইভাবে মনে রাখতে হবে আমাদের। এবার খেয়াল করো আরেকটা তোমাদের বইতে পাবা তোমরা, সেটা হচ্ছে মিশ্র। মিশ্র কি? মিশ্রতে তোমরা প্রাথমিকও পাবা, কেন্দ্রীয় বা জাতীয়ও পাবা। অর্থাৎ মিশ্রতে ব্যক্তি সদস্য পদ থাকবে, প্রাতিষ্ঠানিক সদস্য পদ থাকবে। তো আমি আবার সামারি করি, সমবায় সমিতি বলুক, প্রাথমিক সমবায় সমিতি বলুক, কমপক্ষে 20 জন লাগবেই। কেন্দ্রীয়তে কমপক্ষে 10টা প্রাথমিক সমবায় সমিতি লাগবে, জাতীয়তে কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি লাগবে। এবার প্রায় ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে যে সমবায় সমিতি বা প্রাথমিক সমবায় সমিতিতে, আমি আবার বলতেছি তোমরা কিন্তু এখনই কমেন্টে হাত রাখো, তোমাদেরকে কমেন্ট করতে হবে, প্রাথমিক সমবায় সমিতির সদস্যপদ কেমন? এটা কি ব্যক্তিক নাকি প্রাতিষ্ঠানিক? আমি আবার বলতেছি, প্রাতিষ্ঠানিক প্রাথমিক সমবায় সমিতির সদস্যপদটা কেমন? এটা কি ব্যক্তি কেন্দ্রিক নাকি প্রাতিষ্ঠানিক? দ্রুত কমেন্টে জানাও তো আমাদেরকে। সো তানভীর, যদি তুমি এখন কমেন্ট বক্সে খেয়াল রাখো, ওদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি, প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটিতে যে মেম্বারশিপ গুলো হয় সেটা কি পার্সন কেন্দ্রিক হয় নাকি ইনস্টিটিউশন কেন্দ্রিক হয়, অর্থাৎ ব্যক্তি হয় নাকি প্রাতিষ্ঠানিক হয়? আমি যদি কমেন্ট দিকে থাকি। হ্যাঁ ভাই, আমরা যদি কমেন্টের দিকে তাকাই দেখতে পাচ্ছি অলরেডি উত্তর চলে আসছে। অনেকে ভাই শর্টকাট উত্তর দিচ্ছে যে ম্যাম, খুবই স্মার্ট আচ্ছা, অ্যান্সার এবং ম্যান, শর্টকাট অ্যান্সার। এবং আমরা গ্রেট, ব্যক্তিকে দেখতে পাচ্ছি, অনেকেই লিখতেছে ব্যক্তিক, অনেকেই ব্যক্তি, লিখতেছে ব্যক্তিক। একজন অনেক কষ্ট করে লিখছে পুরোটা ব্যক্তি কেন্দ্রিক। আই গ্রেট। অ্যাপ্রিশিয়েট হার এফোর্ট। আচ্ছা, এবার আমরা তাহলে পরে কোশ্চেনে চলে যাই তানভীর। যদি ওদেরকে প্রশ্ন করে কেন্দ্রীয় বা জাতীয়, আমি আবার বলছি কেন্দ্রীয় বা জাতীয় এই ধরনের সমবায় সমিতিতে সদস্যপদটা কেমন হয়? এটা কি ব্যক্তিক হয় নাকি প্রাতিষ্ঠানিক হয়? মানে এটা কি পার্সন কেন্দ্রিক হয় নাকি এটা ইনস্টিটিউশনালাইজড হয়? বলো তো আমাদেরকে। তো এবার কমেন্টে দ্রুত জানাও যে কেন্দ্রীয় বা জাতীয়র ক্ষেত্রে কি হবে, কেন্দ্রীয় বা জাতীয়। নাকি আই গেস আগেরটার আনসার করছে, রাইট? হ্যাঁ, আগেরটার অ্যান্সার দিচ্ছি। গ্রেট। তো দ্রুত, কেন্দ্রীয় বা জাতীয়র ক্ষেত্রে সদস্যপদ কেমন হবে? এঙ্গেজ করতে হবে, তাইলে আমরা একটা মানে ক্লাসের ফিল পাবো। জাহান সুবা বলছে প্রাতিষ্ঠানিক, তারপরে রাশেদ বলছে ইন্ডিভিজুয়াল, এই মাইক দিব। রাতুল বলছে ইনস্টিটিউশনাল, গ্রেট।
সংক্ষেপে লিখছে, রাসিম খুবই এফিশিয়েন্ট। সারিদ বলছে ইনস্টিটিউট, গ্রেট ধরে নিচ্ছি, ইনস্টিটিউশন গ্রেট। সো মোটামুটি বুঝতেই পারতেছো যে প্রতিষ্ঠানিক ভাব বা এমসিকিউ গুলো তোমাদের জন্য কিভাবে সাজানো হবে, একটা থেকে কিভাবে সাজায়। এবার পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন এই কোশ্চেনটার সাথে জড়িত, কোন ধরনের সমবায় সমিতির ক্ষেত্রে ব্যক্তিক এবং প্রাতিষ্ঠানিক উভয় ধরনের সদস্যপদ থাকে? আমি আবার বলতেছি, কোন ধরনের সমবায় সমিতির ক্ষেত্রে উভয় ধরনের সদস্যপদ থাকে, ব্যক্তিকও থাকে প্রাতিষ্ঠানিকও থাকে? এবার আনসার করো তো, এবার কিন্তু স্লাইডে তুমি আনসার পাবা না। আমি আবার বলতেছি, কোন ধরনের সদস্যপদ মানে কোন ধরনের সমবায় সমিতিতে ব্যক্তিকও থাকবে প্রাতিষ্ঠানিকও থাকবে, অর্থাৎ এটা কি প্রাথমিক নাকি কেন্দ্রীয় নাকি জাতীয় নাকি মিশ্র? ভেরি গুড, জাহানসুবা বলে ফেলছে মিশ্র, কারেক্ট আনসার। হাবিবা ঈশা বলছে মিশ্র। ঈশা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট তানভীর, ও কিন্তু রেগুলার আমাদের জুমের ক্লাসগুলো করে এবং ও কিন্তু ভালো মার্কস পাচ্ছে। সো ক্যারি অন, তুমি যদি কন্টিনিউ করো ইনশাল্লাহ ভালো একটা সাবজেক্ট বা ভালো একটা পজিশন তুমি হোল্ড করতে পারবা। ফারহাদ বলছে মিশ্র, গুড, তোমরা সবাই বুঝতে পারছো। সো আমরা যদি তানভীর ওদেরকে কারেক্ট অ্যান্সার দেখায় ফেলি আগের কোশ্চেনটা যেটা আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি কনফিউজ করছে, সেটা হচ্ছে 10 জন। এবার খেয়াল করো, আমরা জানি সমবায় সমিতিতে কয়জন সদস্য থাকতে হয়? কমপক্ষে 20 জন। কিন্তু অপশনে আমার 20 নাই। এবার আমাকে দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কোশ্চেনটা যেহেতু কাইন্ড অফ ভুল, আমি তাহলে চিন্তা করব যে সদস্য পদটা যদি এখন ব্যক্তিক না চিন্তা করে প্রাতিষ্ঠানিক হয়, অর্থাৎ কেন্দ্রীয় বা জাতীয় হয়, তাইলে আমি কি আনসার করতে পারি? 10 আনসার করতে পারি। তার মানে এটা হচ্ছে মোস্ট ক্লোজেস্ট। সো যেহেতু কোশ্চেনটা ভুল, আমাদের কিছুই করার নাই। বাট আমরা বুঝতেই পারতেছি যে 10 দিয়ে কিছু একটা সদস্যপদ গঠন করা সম্ভব প্রাথমিক সময় সমিতিতে, সেটা কেন্দ্রীয় হতে পারে, সেটা জাতীয় হতে পারে। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন সি নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সো আই হোপ এই ধরনের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি তোমাকে কনফিউজ করলেও তুমি ভাইয়ার কথা মনে করবা, ভাইয়া কিভাবে চিন্তা ভাবনা করতে বলছে সেভাবে চিন্তা ভাবনা করবা এবং কারেক্ট আনসার আনসার করে দিয়ে চলে যাবা। তুমি কিন্তু আরেকজন থেকে 1.25 আগায় যাবা। এটা হলো মোটামুটি টেকনিক্যাল জায়গা। আমরা তানভীর পরের কোশ্চেনটা চলে যাই, তুমি যদি পরের কোশ্চেনে ওদেরকে হেল্প করো, আমি একটু পানি খাই। হ্যাঁ ভাইয়া, পরের কোয়েশ্চেন আমি স্লাইডে দেখাচ্ছি, তোমরা কোয়েশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমরা যারা যারা আনসারটা যেন দ্রুত আনসার করে ফেলতে পারো। দুইটা কমেন্টে আমি একটু কথা বলতে চাই। একজন লিখছে যে ভাই কোয়েশ্চেন শোনার আগে আনসার দিয়ে দিচ্ছি কিভাবে। দুইটা জিনিস হইতে পারে, হয় ও নিজে থেকে গত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করছে তো আসলে জানে কোনটার আনসার কি, রাইট। অথবা একটা জিনিস হইতে পারে ভাই তোমার নেট কানেকশন হয়তো একটু স্লো, ওটা একটু ফাস্ট, সেই কারণে ও একটু আগে দেখতে পারতেছে, এই কারণে কমেন্ট করে ফেলতেছে, তোমার সময় লাগছে। আর আবার এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে একজন তার বন্ধুকে মেনশন করছিল কমেন্টে, এবং তার ফ্রেন্ড বলতেছে যে সে অন্য একটা জায়গায় ভর্তি আছে। দেখো ভাই, তুমি যে কোনো জায়গায় ভর্তি থাকতে পারো, সেটা কোনো ইস্যু না। বাট আমাদের যে এই প্ল্যাটফর্মটা আছে ফেসবুক লাইভের প্ল্যাটফর্ম, এটা ভাই সবার জন্য উন্মুক্ত। আর একটা জিনিস রাইট। সবসময় খেয়াল রাখবা, শেখার কোনো শেষ নাই। তুমি যে রাইট। কোনো জায়গায় পড়তে পারো, কোনো কোনো অসুবিধা নাই। বাট কথা হচ্ছে, যেখানেই তুমি একটা শেখার অপরচুনিটি পাও, অবশ্যই সেই অপরচুনিটিটা গ্রহণ করার চেষ্টা করবা, সেই অপরচুনিটিটা নেওয়ার চেষ্টা করবা। এখানে এই লাইভ ক্লাসটা দেখতে তোমার কোনো খরচ হচ্ছে না, হ্যাঁ কিছু এমবি খরচ হইতেছে, আর তেমন কিছুই খরচ হইতেছে না। তো এখান থেকে তুমি যদি দুইটা জিনিসও শিখে যেতে পারো, হয়তো তুমি আমার এখানে পড়লা না, হয়তো আমার এখানে ভর্তি হলো না, বাট স্টিল এখান থেকে তুমি যদি দুইটা জিনিস শিখে যেতে পারো, এবং তার থেকে যদি তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় একটা নাম্বারও কমন পড়ে, আমরা কিছুটা হলেও আনন্দিত বোধ করবো যে আমাদের একটা প্ল্যাটফর্মের থ্রুতে তোমার একটা মার্ক হলেও উপকার হয়েছে। সো ভাই, কোথায় ভর্তি আছে টর্তি আছে এগুলো ইস্যু না। যেখান থেকে শেখার সুযোগ পাও, যেখান থেকে জ্ঞান অর্জনের সুযোগ পাও, জ্ঞান অর্জন করো, শেখার চেষ্টা করো। শেখাটাই আমাদের লার্নিং এর মেইন অবজেক্টিভ হওয়া উচিত। সো আমি এক্স্যাক্টলি যদি তানভীর, কমেন্ট, আমি হ্যাঁ যদি হ্যাঁ, একটু অ্যাড করতে চাই তোমার সাথে, যে ব্যাপারটা খেয়াল করো, তোমার কিন্তু মানে এখানে আমরা ভর্তি নাই, আমরা কিন্তু তোমাদেরকে জুমের ক্লাসে মানে ইনক্লুড করতেছি না। তো জুমের ক্লাসে কিন্তু ওরা রেগুলারলি মানে 4টা বা 5টা সাবজেক্টের ক্লাস পাচ্ছে সপ্তাহে। ওরা কিন্তু সেখানে পরীক্ষা দেওয়ার অপরচুনিটি পাচ্ছে। এই ক্লাসগুলো যেহেতু উন্মুক্ত, আই গেস তোমরা এই ক্লাসের বেস্ট বেনিফিটটা নিবা এবং এই ক্লাস থেকে করে তোমরা উপকৃত হবা। ফ্রি ক্লাস ভাই যেখানে আছে, যেখানে তুমি একটু মানে নর্মাল জিনিস শিখতে পারবা, সেখানে যাও, ঝাঁপায়া পড়ো, ক্লাসগুলো করো, কোনো আপত্তি নাই। বাট যেখানে অবশ্যই তুমি যুক্ত আছো, খেয়াল করে দেখো তারা জুমে ক্লাস করছে কিনা, তোমরা সেই ক্লাসগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবা। দিন শেষে ভাই তুমি যেখানেই পড়ো, তোমার নিজের প্রয়োজনে তোমাকে চান্স পাইতে হবে, দ্যাটস ইট। তো চান্স পাওয়ার জন্য যা কিছু করা দরকার তুমি করবা। আমরা যদি এই কোশ্চেনের কারেক্ট আনসার দেখতে চাই, সবাই বি আনসার করছে, এটা নিয়ে দেখার কিছু নাই। আমরা জানি কোম্পানি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে চিরস্থায়ী অস্তিত্ব আছে। কোম্পানির সদস্য বা মালিকরা মারা গেলেও, শেয়ার হোল্ডাররা মারা গেলেও কোম্পানি নিজের কৃত্রিম ব্যক্তি সত্তা বলে টিকে থাকে, তাই এর অস্তিত্ব হচ্ছে চিরস্থায়ী। আমরা পরের কোশ্চেনে চলে যাই। তো পরের কোশ্চেন হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার রিলেটেড 6 নাম্বার কোশ্চেন এবং ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের লাস্ট কোশ্চেন। ড্যাশ হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ এবং ড্যাশ হচ্ছে প্রতিনিধির উদাহরণ, অর্থাৎ কোশ্চেন করছে কে প্রিন্সিপাল, কে এজেন্ট। সো খুব দ্রুত কমেন্টে ঝটপট কারেক্ট আনসারটা জানায় দাও, প্রিন্সিপাল কে, এজেন্ট কে। কোম্পানি ক্ষেত্রে কাকে বলা হয় মুখ্য কর্তা, কাকে বলা হয় প্রতিনিধি? আমরা যদি কমেন্ট গুলো দেখতে চাই তানভীর, হাবিবা ঈশা বলতেছে এ,
অলরাইট, আমরা দেখতে চাই বাকিরা কি আনসার করে। জয়তী বলতেছে সি, জয়তী খুব ফাঁকিবাজি করতেছে ইদানিং। আহ আফসানা মিমি বলতেছে ডি, আরেক ফাঁকিবাজ পাইছি, পড়াশোনা করতেছে না একটাও। সাদিয়া ইশরাত বলতেছে এ। আচ্ছা, আর মাহিন বলতেছে বি, তার মানে আরেকটা কারেক্ট মানে অন্যরকম আনসার পাচ্ছি। নাইমুল বলতেছে এ, স্বপ্ন বলতেছে এ। সো আমরা কারেক্ট আনসার যাওয়ার আগে ব্যাখ্যায় চলে যাই তানভীর। দেখো, আমরা যদি ব্যবস্থাপনায় যে কোম্পানিটা আছে, যৌথ মূলধনী কোম্পানি, সেখানে মালিকানা আর ব্যবস্থাপনা পৃথক। আমি আবার বলতেছি, কোম্পানির ক্ষেত্রে মালিক এক সাইডে, ব্যবস্থাপকরা আরেক সাইডে। ব্যবস্থাপকরা হচ্ছে বেতনভোগী কর্মচারী, আর মালিকরা তো হচ্ছে মালিক, তারা লাভের অংশ বা লভ্যাংশ নেয়। তাহলে চিন্তা করো তো, মালিকরা লাভের অংশ পাইতেছে, আর যারা ব্যবস্থাপক তারা কিন্তু বেতনভোগী কর্মচারী, তারা জাস্ট বেতন পাইতেছে, রাইট? তো তারা যেহেতু জাস্ট বেতন পাইতেছে, তারা কার কাজ করতেছে? মালিকদের কাজ করতেছে, শেয়ার হোল্ডারদের কাজ করতেছে। শেয়ার হোল্ডাররা হচ্ছে আলটিমেটলি মুখ্য কর্তা, অর্থাৎ শেয়ার হোল্ডাররা হচ্ছে আলটিমেটলি আমার প্রিন্সিপাল, আর তাদের এজেন্ট বা প্রতিনিধি হিসেবে কাজ করতেছে ব্যবস্থাপকরা। তো আমি যদি কারেক্ট আনসার দেখতে চাই, আমরা বুঝতেই পারতেছি প্রিন্সিপাল হচ্ছে শেয়ার হোল্ডার, ওরা হচ্ছে প্রকৃত মালিক, আর এজেন্ট বা প্রতিনিধি হচ্ছে ব্যবস্থাপক, কারণ ওরা হচ্ছে বেতনভোগী কর্মচারী। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। জয়তী, আফসানা মিমি, কোশ্চেন ভালো করে পড়তে হবে, অপশন ভালো করে দেখতে হবে। আই গেস ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা এই ভুলটা করবে না। আমরা পরের কোশ্চেনে চলে যাই। সো আমাদের ফার্স্ট পেপার শেষ। আমরা জানি আমাদের নতুন ব্যাচ কালকে থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। কালকে 11:15 থেকে, সকাল 11:15-তে ওরা ক্লাস শুরু করবে। একদম ফ্রেশ স্টার্ট, লেকচার 1 থেকে ওদের জন্য ক্লাস হবে। যারা যারা আমাদের এখানে আগে যুক্ত হয়েছো, আগে ক্লাস করতেছো, তাদের জন্য আরেকটা অপরচুনিটি থাকবে। যারা যে কোনো লেকচার মিস করছো, সেই লেকচার গুলো এই ব্যাচের সাথে ক্লাসগুলো করে নিতে পারবা। সো লুমিনাস চায় না তোমরা কোনো ক্লাস মিস করো, এখন থেকে ক্লাস মিস করো না। যারা অলরেডি কয়েকটা ক্লাস মিস করছো, তারা কালকে সকালে নতুন ব্যাচের সাথে এই ক্লাসগুলো করে নিতে পারবা। তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমরা জানাইয়া দিব। কালকে থেকে ইনশাল্লাহ আমরা নতুন করে আরেকটা ব্যাচ শুরু করতেছি। সো যারা যারা যুক্ত হতে চাও, আমাদেরকে জানাইতে পারো পেজের মাধ্যমে। আমরা পরে কোশ্চেনে চলে যেতাম, বিজ্ঞাপন বিরতি শেষ। নিয়ন্ত্রণের ভিত্তি কি? খুব সহজ প্রশ্ন। যারা জুমে আমাদের ক্লাস করছে ম্যানেজমেন্ট, ওদের ফার্স্ট পেপারের সেকেন্ড পেপারের ফার্স্ট ক্লাসটাই আমরা কিন্তু পড়াইছিলাম এটা। তো ঝটপট কারেক্ট আনসার জানাও যে বেস অফ কন্ট্রোলিং এটা কি অর্গানাইজেশন, নাকি স্টাফিং, নাকি প্ল্যানিং, নাকি মোটিভেশন? সো দ্রুত থেকে কারেক্ট আনসার জানাও। হাবিব ঈশা বলতেছে সি, সঞ্জিত বলতেছে সি, তারপরে সাদিয়া বলতেছে সি, রাতুল বলতেছে সি, তারপরে আফসানা মিমি বলতেছে সি, অনিক বলতেছে সি, উদয় বলতেছে সি, মায়া বলতেছে সি। তার মানে সি একটা ঝড় বয়ে গেছে, সবাই যেহেতু সি বলতেছে, ভাই কারেক্ট আনসার হচ্ছে পরিকল্পনা, অপশন সি। এবার আমি এমন একটা কথা বলতেছি, এই কথাটা মনে রাখতে তুমি 7-8 এমসিকিউ সলভ করতে পারবা। দেখো তো ভাইয়া, একদম বলতেছে সি সি সি। আমি একটা উত্তর করতে চাই, এটা হচ্ছে সি। আমাদের ইয়ামিন ভাইয়াও কারেক্ট আনসার জানতেছে। দেখো, ইয়ামিন ভাইয়া কিন্তু জুমে ক্লাসটা করছিল, আমার মনে আছে। তো জুমে ক্লাসটা করে কিন্তু ভাইয়া এখন কারেক্ট আনসার করতেছে। কংগ্রেচুলেশন ভাইয়া, আপনি যদি আগে সি ইউনিটে ক্লাস করতেন, আমাদের ক্লাস করতেন, তাইলে হয়তো আপনি আজকে আইআর না থেকে ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি সাবজেক্ট করতেন। সো জোকস অ্যাপার্ট, আমরা জানি ব্যবস্থাপনার 7টা কার্যাবলী আছে। আমরা এটাকে সংক্ষেপে জানি পস ডিএমসিসি, অর্থাৎ প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেকশন, মোটিভেশন, কন্ট্রোল, আর হচ্ছে কোঅর্ডিনেশন। এই 7টা কাজেরই ভিত্তি হচ্ছে পরিকল্পনা। আমি আবার বলছি, ব্যবস্থাপনার যত কাজ আছে, সকল কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। এবং ব্যবস্থাপনার যেহেতু সকল কাজের ভিত্তি পরিকল্পনা, ব্যবস্থাপনার ভিত্তিও হয় পরিকল্পনাকে। তা কেউ যদি তোমাকে প্রশ্ন করে সংগঠনের ভিত্তি কি, আমি বলবো পরিকল্পনা। নিয়ন্ত্রণের ভিত্তি কি? পরিকল্পনা। সমন্বয়ের ভিত্তি কি? পরিকল্পনা। প্রেষণের ভিত্তি কি? পরিকল্পনা। ব্যবস্থাপনার ভিত্তি কি? আনসার হচ্ছে পরিকল্পনা। সেভাবে স্ট্র্যাটেজিক্যালি যদি মনে রাখো, তুমি কিন্তু অনেকগুলা কোশ্চেন একটা লাইন দিয়ে মনে রাখতে পারবা। আমরা পরের কোশ্চেনে চলে যাই তানভীর। তো তুমি ওদেরকে কোশ্চেনটা পড়ে শোনাও। হ্যাঁ, আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের নতুন একটা কোয়েশ্চেন স্ক্রিনে চলে আসছে এবং এখানে আমরা একটা নতুন নাম দেখতে পাচ্ছি, ফ্র্যাঙ্ক গিলব্রেথ। সো ফ্র্যাঙ্ক গিলব্রেথ নামটি কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। সো তোমরা যারা কমেন্ট বক্সে আছো, দ্রুত কমেন্ট করে ফেলো। 4টা অপশন আমরা এখনই দেখতে পাচ্ছি: সময় ও গতি নিরীক্ষা, কার্য পরিবেশ, কার্য মনোবিজ্ঞান এবং সামাজিক বিন্যাস হিসাবে কাজ। তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো, তোমরা আমাদের আগের ক্লাসগুলোতে অনেকবার বলেছিলে যে তোমাদের যদি ইংলিশ গুলো অ্যাড করা হয় তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। তো তোমাদের জন্য স্পেসিফিক্যালি, তোমাদের কথা স্পেসিফিক্যালি মাথায় রেখে আমরা আজকের স্লাইডে, তোমরা যদি খেয়াল করে থাকো, আমরা সবকিছুরই ইংলিশ টার্মিনোলজি গুলো অ্যাড করার চেষ্টা করেছি। এবং তোমরা আমাদের সাথে যারা জুমে
যুক্ত আছো ইংলিশ ভার্সনে, তোমাদের জন্য আমাদের বিশেষ প্ল্যান আছে এবং সেই প্ল্যানটা আমরা ইনশাল্লাহ কালকে থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে সেই ব্যাচে এবং এক্সিস্টিং ব্যাচগুলো তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ তোমরা আমাদের কাছে বেস্ট হেল্পটাই পাবা। আমরা যদি কমেন্ট বক্সের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে অপশন এর ঝড় উঠে যাচ্ছে। কাজী তানভীর স্বপ্ন, আচ্ছা, শাহরিয়ার ইবনে শাহেদ, মাহমুদা আক্তার, মুবিন আহমেদ, ওকে। তো তারপর এমদাদুল হক, এ আর এ। আচ্ছা, গ্রেট তানভীর, আমরা আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করি, কোশ্চেনটা ব্যাখ্যা যদি করতে চাই আমরা। তো কোশ্চেনটা ব্যাখ্যা করে দেখতে পাবো সেকেন্ড পার্টের প্রথম যে দুটো অধ্যায় আছে, মানে ম্যানেজমেন্টের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা, সেখান থেকে প্রায় 3 থেকে 4টা প্রশ্ন আসছে। তো এই কোশ্চেন গুলো কিন্তু বারবার হয়, এবং কোনটার জনককে, এইখান থেকে 2টা প্রশ্ন আসছে। তাহলে খেয়াল করো, 12টা কোশ্চেনের মধ্যে সেকেন্ড পার্টে কোনটার জনককে, এইখান থেকেই 2টা প্রশ্ন আসছে। এই জন্য তোমাদের সুবিধার্থে আমরা সবগুলোর জনককে এক সিরিয়ালে করে ফেলছি। যারা আমাদের জুমে ক্লাস করে তাদেরকে তো একসাথে দিয়ে দিছি। আজকে সবার জন্য যেহেতু উন্মুক্ত, আজকে ক্লাসে শেয়ার করবো, তাদেরকে আমরা এটা প্রোভাইড করবো। তানভীর, ওদেরকে যদি পরের স্লাইডে নিয়ে যাও, ওরা দেখতে পাবে অলরেডি আমাদের এখানে। তানভীর, ওদেরকে নেক্সট স্লাইডে যদি নিয়ে যাও, গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং এটার জনক ও প্রবর্তক। অর্থনীতির জনক আমরা দেখতে পাচ্ছি অ্যাডাম স্মিথ, তিনি একটা বই লিখছিল দি ওয়েলথ অফ নেশন। আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন, ব্যবস্থাপনা সার্বজনীন, এই কথাটা বলছে সক্রেটিস। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। আবার যদি পরের স্লাইডে যাই, আমরা এরকম আরো কিছু তথ্য দেখতে পাবো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, কার্যভিত্তিক সংগঠনের জনক এফ ডব্লিউ টেইলর, অর্থন স্টাডিজ জর্জ এলটন মেও, আমলাতান্ত্রিক ম্যাক্স ওয়েবার। পরের স্লাইডে গেলে আমরা আরো কিছু তথ্য পাবো, যেখানে আমরা দেখতে পাবো লাস্টের আগেরটা গতি সমীক্ষার জনক ফ্রাঙ্ক বাংকার গিলব্রেট। তাহলে চিন্তা করো তো, সবগুলো যদি তুমি একত্রে পড়ো, জাস্ট 3-4 বার রিডিং পড়ো, তোমার সামনে যদি এক জায়গায় লেখা থাকে বা এক জায়গায় নোট করা থাকে, তোমার জন্য কিন্তু এগুলো মেমোরাইজ করা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তুমি অনেক সহজেই এগুলো মনে রাখতে পারবা। এবং মজার ব্যাপার হচ্ছে, এই 3টা স্লাইড থেকে 2টা কোশ্চেন করছিল আমাদের। তো আমরা যদি কোশ্চেনটা সলিউশনে চলে যাই, গতি সমীক্ষার জনক তাকেই বলা হয় যে হচ্ছে ফ্রাঙ্ক বাংকার গিলব্রেট। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, সময় ও গতি নিরীক্ষার জনক হচ্ছে ফ্রাঙ্ক বাংকার গিলব্রেট। দেখো, আমরা যা বলি সেটার প্রমাণ দেই। পরে কোশ্চেনটা যাও, দেখবা আরেকটা জনকের কোশ্চেন তুমি পাওয়া যাবে। তো ঢাকা ইউনিভার্সিটি 2টা জনকের কোশ্চেন করছে জাস্ট এইটা স্লাইড থেকে। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? হেনরি ফেওল, এফ ডব্লিউ টেইলর, হেনরি লরেন্স গেন্ট, মেরি পার্কার ফলেট। তো একটু আগেই আমরা দেখতে পাইলাম যে কার্যভিত্তিক সংগঠনের জনক হচ্ছে এফ ডব্লিউ টেইলর। তানভীর, ওদেরকে আমি সুযোগ দিব না, ওরা পারবে, কারণ আগের স্লাইডে দেখে আসছে। তো আমরা কারেক্ট আনসারে চলে যাই, অপশন বি, এফ ডব্লিউ টেইলর। আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই, তো এবার আসছে আমাদের এটার আলোচনা। আজকে আমরা মাস্লোর চাহিদা সোপান তত্ত্ব ভালো করে পড়ে নিব, যাতে করে সৃজনশীল মনে রাখতে পারি। এবং আমাদের যে লাস্ট ডেট 2টা স্টেপের মাঝখানে প্যাচ লাগতো, আমি স্টুডেন্ট থাকতে আমার প্যাচ লাগতো, আই গেস তানভীরও মাঝে মাঝে একটু প্যাচায় যেত, ওই যে উপরের 2টা স্টেপ নিয়ে, তাই না? মনে আছে তানভীর? হ্যাঁ, মানে ওইটা তো মনে করেন ওই কোশ্চেনটা আসলে মানে অবস্থা বাংলার মতো হয়ে যেত। রাইট। তো আজকে আমরা চেষ্টা করবো ওই কোশ্চেন 2টা বা ওই 2টা ধাপকে কিভাবে আলাদা করতে পারি আমরা একটা লাইন দিয়ে। তো যদি তোমরা আনসার করতে থাকো, মাস্লোর চাহিদা তত্ত্ব অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ ইন ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক স্টেশন, এর কারেক্ট আনসার কি হবে? ফিজিওলজিক্যাল, সিকিউরিটি, সোশ্যাল, নাকি সেলফ অ্যাকচুয়ালাইজেশন? মোটামুটি 2জন আনসার করছে বি, বাকি সবাই সি আনসার করতেছে, একজন আবার ডিও বলে ফেলছে। অলরাইট। সো আমরা যদি একটু থিওরিটা ভালো করে পড়ি, সবাই একটু মনোযোগ দিব, আমরা একটু পড়াশোনা করব। তানভীর, পরের স্লাইডে দেখে নিয়ে যাও, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, মাসলোস নিড হায়ারার্কি থিওরি। এই টপিক পড়ার আগে আমাকে প্রথমে 2টা জিনিস জানতে হবে, বেসিক্যালি 3টা জিনিস। এই তত্ত্বের জনককে ডক্টর আব্রাহাম মাসলো। তিনি ছিলেন একজন সাইকোলজিস্ট। তিনি একটা বই লিখছিলেন, আ থিওরি অফ হিউম্যান মোটিভেশন, যে বইটা প্রকাশিত হয় 1943 সালে, এবং সেখানেই তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন। তাই 3টে প্রশ্ন কেমনে আসতে পারে? চাহিদা সোপান তত্ত্বের জনককে ডক্টর আব্রাহাম মাসলো। কত সালে তিনি এটা উদ্ভাবন করেন? 1943 সালে। তিনি এই তত্ত্বটা কোন বইতে প্রদান করেন? আ থিওরি অফ হিউম্যান মোটিভেশন। এভাবে গুছিয়ে পড়লে আই গেস মনে রাখাটা কোয়াইট ইজিয়ার হয়ে যাবে। তো আমরা যদি থিওরিটা দেখতে চাই, প্রথমে আমরা একটু ইংলিশ ভার্সনের জন্য দেখবো। একটা পিকচার তোমরা অলরেডি দেখতে পাচ্ছ তোমাদের সামনে, একটু তাহলে ভিজুয়ালাইজ করো। মাসলো কি বলছে? মাসলো বলছে মানুষের 5টা চাহিদা আছে। কয়টা চাহিদা? 5টা। 5টা কি রকম? একদম সিঁড়ির মতো, নিচ থেকে তোমাকে যেমন উপরে উঠতে হয় সিঁড়ি বেয়ে বাসায়, ঠিক একইভাবে একটা মানুষের চাহিদা সিঁড়ির মতো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে চলে যায়। অর্থাৎ প্রথম ধাপ পূরণ হলে দ্বিতীয় ধাপে যায়, দ্বিতীয় ধাপ পূরণ হলে তৃতীয়, এভাবে চতুর্থ এবং পঞ্চমে যায়। আমরা দেখতেই পাচ্ছি সবার নিচে রয়েছে কোনটা?
ফিজিওলজিক্যাল অর্থাৎ জৈবিক চাহিদা। এখানে আমাদের কারো পেচ লাগে না, তাই না? এটা সহজ, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান যেগুলো আমাদের জৈবিক চাহিদা সেটাই হচ্ছে এখানে চলে আসবে। অর্থাৎ একজন কর্মীকে নিয়োগ দিতে হইলে বা মোটিভেশন দিতে হইলে সবার আগে ওরে ভাই 2 বেলা খাওয়াইতে হবে। ওরে যদি আপনি খাওয়া দাওয়া না দিয়ে বলেন যে তোমাকে আমি একটা সোশ্যাল স্ট্যাটাস দিব, ও বলবে ভাই দরকার নাই, আমার সোশ্যাল স্ট্যাটাস দরকার নেই, আগে আমার পেটে ভাত পড়ুক। তো জৈবিক চাহিদা হচ্ছে সবার আগে প্রয়োজন, সেটা ফুলফিল হয়ে গেলে মানুষ চায় এই জৈবিক যাতে কনস্ট্যান্ট হয়, অর্থাৎ আমি যে চাকরিটা করি সেই চাকরিটা যাতে লং টার্ম সাস্টেইন হয়, সেই চাকরিটা যাতে অ্যাটলিস্ট 2-1 বছর স্থায়ী হয়, আমি যাতে নিরাপদে সমাজে বসবাস করতে পারি। তো নিরাপত্তার চাহিদা বা সেফটি নিডস হচ্ছে আমাদের 2 নম্বর চাহিদা। যখন এইটা পার হয়ে যাবে তখন একটা মানুষের দেখো জৈবিক চাহিদা পূরণ হয়ে গেছে, টাকা পয়সা আছে, এরপরে একটা মানুষের কিন্তু নিরাপদ হয়ে গেছে, নিরাপত্তা আছে, চাকরির নিরাপত্তা আছে, সমাজের নিরাপত্তা আছে, তখন মানুষটা চায় প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী, পরিবার, সমাজে চলাফেরা করা, বন্ধুত্ব করা, কার্যক্ষেত্রে গিয়ে বন্ধুত্ব করা, যেটা নিয়ে প্রশ্ন আসছিল। সেই যে ফ্রেন্ডশিপ রিলেটেড কথাবার্তা, সোসাইটি রিলেটেড কথাবার্তা, সমাজ রিলেটেড কথাবার্তা, বন্ধুত্ব রিলেটেড কথাবার্তা, পরিবার রিলেটেড কথাবার্তা, এগুলোই হচ্ছে 3 নম্বর চাহিদা বা সামাজিক চাহিদা। যখন তুমি একটা সমাজে বসবাস করবা, তোমার একটা পরিবার থাকবে, তোমার নিজের বন্ধু থাকবে, বন্ধুত্ব থাকবে, তখন তুমি চাইবা সমাজে বাকি যারা আছে তাদের থেকে একটু এক ধাপ উপরে যাইতে। অর্থাৎ ফর এক্সাম্পল ধরো আমি আর তোমার তানভীর স্যার বন্ধু, সো যখন আমাদের দুইজনেরই সামাজিক চাহিদা পূরণ হয়ে যাবে, আমি চাইবো কেমনে তানভীর স্যারের উপরে যাইতে পারি। তানভীর স্যার আইবিএ তে পড়াশোনা করে, এখন আমাকে এমন কিছু করতে হবে যেটা তানভীর স্যারের চাইতে বেশি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমি একটা চাকরি করি, তানভীর স্যারও একটা চাকরি করে, আমি একটা দেশি কোম্পানিতে চাকরি করে, তানভীর স্যারও আমার দেশি কোম্পানিতে চাকরি করে, কিন্তু আমি এখন চাইবো একটা বিদেশি কোম্পানিতে চাকরি করতে, যাতে করে মানুষজন মনে করে যে হ্যাঁ, শুভ স্যার কি একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। এই যে আমি আমাকে তানভীরের চাইতে আলাদা করার চিন্তা ভাবনা করতেছি, এটা হচ্ছে তোমার সেলফ স্টিম বা 4 নম্বর চাহিদা। আবার এমন হইতে পারে আমি মোবাইল চালাই, তানভীরও মোবাইল চালায়, এখন আমি চাইবো তানভীরের চাইতে আলাদা হইতে কেমনে, আমি চাইবো একটা আইফোন চালাইতে, আমি চাইবো একটা ম্যাকবুক চালাইতে, আমি চাইবো অ্যাপেলের প্রোডাক্ট চালাইতে। সো এটা হচ্ছে 4 নম্বর চাহিদা, আমি আমার চাইতে তানভীর চাইতে আলাদা করার চিন্তা ভাবনা করতেছি। আরেকটা জিনিস হইতে পারে কি, তানভীরেরও গাড়ি আছে, আমারও গাড়ি আছে, কিন্তু তানভীরের গাড়িটা ছিল করলা, আমার হচ্ছে এক্স করলা, আমি এখন চাইতেছি একটা বিএমডাব্লিউ গাড়ি কিনবো বা আমি একটা টেসলার গাড়ি কিনবো। তাইলে কি হবে, মানুষজন বলবে যে শুভর অনেক টাকা পয়সা আছে, ও একটা গাড়ি কিনছে, কি গাড়ি কিনছে, বিএমডাব্লিউ গাড়ি কিনছে, সমাজে আমাকে অন্য চোখে দেখা হবে। এই যে দামি গাড়ি, দামি ফোন, দামি চাকরি, ভালো সুনামধন্য কোম্পানির চাকরি, এটা আমাকে কি করতেছে, সমাজের অন্যান্যদের চাইতে আলাদা করতেছে। এটা হচ্ছে 4 নম্বর ধাপ। যখন আমি ওর চাইতে আলাদা হয়ে যাব, তখন চাইবো আমি এমন কিছু কাজ করতে যাতে করে মানুষ আমি মরে গেলেও আমাকে স্মরণ করে। হয়তো আমি একটা স্কুল নির্মাণ করলাম, আমি একটা কলেজ নির্মাণ করলাম, আমি একটা বিশ্ববিদ্যালয় নির্মাণ করলাম, একটা মসজিদ নির্মাণ করলাম, অন্য ধর্মাবলম্বী হলে একটা মন্দির নির্মাণ করলো। তাহলে চিন্তা করো তো, এই যে কাজগুলো করতেছি, এই কাজগুলো পরে কি হবে, ধরো আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে বলবে যে শুভ ভাই একটা স্কুল করে গেছে, শুভ ভাই একটা বিশ্ববিদ্যালয় করে গেছে, শুভ ভাই একটা মসজিদ বানায় গেছিল। এই যে এটা কি করতেছে, আমাকে মৃত্যু হওয়ার পরেও, মরে যাওয়ার পরেও আমাকে কি করতেছে, মানুষের মাঝখানে বাঁচায় রাখতেছে। এটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্ম বিকাশের চাহিদা। তানভীর আমরা যদি একটু একটা বাই একটা বোঝার চেষ্টা করি, পরের স্লাইডে যদি ওদেরকে নিয়ে যাও। সো আরেকটা পরের স্লাইডে চলে যাই আমরা, এগুলো সব ওদের কাছে নোট আকারে চলে যাবে। জৈবিক চাহিদা বুঝতেই পারছি আমরা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আলোচনা করার কিছু নাই। 2 নম্বর চাহিদা যদি ওদেরকে দেখাই, নিরাপত্তার চাহিদা, ওই যে মার্ক করা জিনিসগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে নিরাপত্তা মানে হচ্ছে আমার চাকরির স্থায়িত্ব, আমার ভবিষ্যৎ নিরাপত্তা, এটসেট্রা এটসেট্রা। 3 নম্বর যেটা দেখতে পাই আমরা যদি স্ক্রিনে দেখতে চাই, যে সামাজিক চাহিদা কোনটা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, সামাজিক জিনিসপত্র বা সামাজিক সম্পর্কের চাহিদা, এটাও সহজ ছিল। 4 নম্বর যেটা, আমরা যদি পরের স্লাইডের পরেরটায় চলে যাই, সেখানে আমরা কি বলছি, এমন কিছু কাজ, আমি আবার বলছি 4 নম্বর কেমনে মনে রাখবা, এমন কিছু কাজ যা তোমাকে বেঁচে থাকতেই অন্যের চাইতে আলাদা করে। আর 5 নম্বর কি হবে তানভীর, পরের স্লাইডের পরেরটা নিয়ে যাও, এমন কিছু কাজ যা মৃত্যুর পরেও তোমাকে মানুষের মাঝখানে বাঁচায় রাখবে। তো দূরে যদি আমরা একত্রে দেখি তানভীর, পরের স্লাইডে নিয়ে যাও, কিভাবে মনে রাখবা, 4 আর 5-এর পার্থক্য হচ্ছে 4 নম্বর তুমি বেঁচে থাকতেই চাও কিছু কাজ, কিছু সম্মান যা তোমাকে মানুষ বেঁচে থাকতেই দিবে। আর 5 নম্বর হচ্ছে কিছু কাজ তুমি করে যেতে চাও, যে কাজগুলা করলে মানুষ তোমাকে মরে যাওয়ার পরে স্মরণ করবে। খেয়াল করো,
দামি চাকরি, দামি গাড়ি, দামি বাড়ি, এটার জন্য কিন্তু কেউ আমাকে মরে যাওয়ার পরও স্মরণ করবে না, কিন্তু বর্তমানে আমাকে বেঁচে থাকতে সম্মান দিবে। তার মানে এটা কই চলে যাবে? 4 নম্বরে চলে যাবে। আবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলা কি মৃত্যুর পরেও আমাকে অন্যের চাইতে আলাদা করবে, মৃত্যুর পরেও আমাকে বাঁচায় রাখবে এগুলোর মাধ্যমে মানুষের মাঝে। তো এটা হচ্ছে 5 নম্বর চাহিদা। তাহলে তানভীর, তুমি যদি ওদেরকে শর্টকাটটা এক লাইনে বলো, কি বলতে পারো? 4 নম্বর আমরা কখন চাই? আমি যেটা বলতে পারি যে 4 নাম্বার হচ্ছে এমন কিছু, সেটা হচ্ছে বেঁচে থাকা অবস্থায় আমার আপনার চেয়ে সুপিরিয়র হতে হবে। আর রাইট। 5 নাম্বারটা হচ্ছে এমন কিছু যে আমি এমন একটা কিছু করে গেলাম যাতে মৃত্যুর পরেও সবার সবার মুখে মুখে আমি থাকবো, সবাই আমার নাম বারবার নিবে। গ্রেট। তার মানে 4 নম্বর আমি বেঁচে থাকতেই চাই, 5 নম্বর আমি মৃত্যুর পরেও চাই। সো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও তো ভাইয়া ক্লিয়ার হয়েছি বা ক্লিয়ার। যদি ক্লিয়ার হও তাহলে আমরা পরের কোশ্চেনটা সলভে চলে যাব। সো তোমরা যদি তানভীর তুমি কমেন্ট গুলো দেখো, আমাকে পরের কোশ্চেনে নিয়ে যাও। সো সঠিক উত্তর কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সামাজিক। কারণ এখানে বন্ধুত্বের কথা বলছে, এখানে ফ্রেন্ডশিপের কথা বলছে, ফ্রেন্ডশিপ ইন ওয়ার্ক প্লেস। তো আমরা বলছিলাম বন্ধুত্ব আমরা সমাজে চাই, এটা হচ্ছে আমার সামাজিক চাহিদা। তানভীর যদি কমেন্ট গুলো দেখো, ওরা কি ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ ভাইয়া, কমেন্টে মোটামুটি দেখা যাচ্ছে যে জাহান সুভা লিখছে ক্লিয়ার, জয়তিশা লিখছে ক্লিয়ার, অনিক মজুমদার, তারপর আবু সাইদ ফরহাদ, সেজুতি মিত্রা, সবাই মোটামুটি বলতেছে যে ওরা ক্লিয়ার। সো আই গেস আমরা পরের কোশ্চেনে মুভ অন করতে পারি। তো নতুন গ্রেট। কোশ্চেনটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আধুনিক সংগঠন কাঠামো কোনটি? আই গেস এটা ওরা সবাই পারে। তো দ্রুত কমেন্টে জানাও কোনটা হচ্ছে মডার্ন। এটা কি লাইন, সরলরৈখিক, নাকি এটা ম্যাট্রিক্স, নাকি এটা কার্যভিত্তিক বা ফাংশনাল, নাকি এটা পদস্থ কর্মী বা স্টাফ? দ্রুত আমাদেরকে কমেন্টে জানাও। এ, বি, সি, ডি। সহজ উত্তর জয়তি অলরেডি বলে ফেলছে বি। জয়তি কিন্তু আমাদের রেগুলার স্টুডেন্ট, হাবিবা ঈশা আমাদের রেগুলার স্টুডেন্ট, বি আনসার করতেছে, সাদিয়া ইসরাত বলতেছে বি। তার মানে সবাই, এটা কিন্তু সহজ প্রশ্ন ছিল, সবাই আনসার করতে পারতেছি আমরা। কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। আমরা জানি সরলরৈখিক সবচাইতে প্রাচীন, সবার আগে আসছে সরলরৈখিক, তারপরে কার্যভিত্তিক আসছে, কার্যভিত্তিক সরলরৈখিক ও পদস্থ আসছে, এবং আধুনিক যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ম্যাট্রিক্স। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। কংগ্রাচুলেশন সবাইকে, আমরা অলরেডি 12টা কোশ্চেন সলভ করে ফেলছি। দ্রুত আমাদেরকে কাউন্ট করে জানাও তো তোমাদের কার কয়টা আনসার হয়েছে। যদি 12টা হয় 12টা লিখো, 11টা হইলে 11টা লিখো, 10টা হইলে 10টা লিখো। ম্যানেজমেন্টে কারেক্ট আনসার করতে হবে 12টার 12টা, আমি আবারও বলতেছি, তাইলেই তুমি ভালো মার্কস পাবা। এবং যারা যারা শেয়ার করছো, চিন্তার কোনো কারণ নাই, আগামী 24 ঘন্টার মধ্যেই তোমাদেরকে এই সাইটটা পৌঁছে দেওয়া হবে পিডিএফ আকারে। এবং আমরা রিটেনে যাওয়ার আগে আরেকটা কথা বলি, যদি কেউ শেয়ার করেও কোনো পিডিএফ না পাও, আমাদের পেজে তোমার শেয়ার করা স্ক্রিনশটটা পাঠাবে, আমরা তোমাদেরকে পৌঁছে দিব। খেয়াল করো, 1-1.5 হাজার কমেন্টের মধ্যে থেকে মাঝে মাঝে আমাদের কিন্তু এই জিনিসগুলো বাছাই করতে গেলে ভুল হয়ে যায়। সো আই গেস এই হিউম্যান এরর গুলো তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর তোমরা এছাড়াও আমাদেরকে জানাইতে পারো আমাদের এই লুমিনাসের আয়োজনগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে, তোমরা কি ক্লাসগুলো এনজয় করতেছো কিনা, কিছু নতুন নতুন জিনিস শিখতে পারছো কিনা। সো আই গেস তখন আমাদের অন্যান্য টিচাররা অ্যাপ্রিসিয়েট ফিল করবে। এবং আগামী মঙ্গলবারে বাংলা ক্লাস, আগামী শুক্রবারে আমরা আসছি ইংরেজি ক্লাস নিয়ে। অনেকেই 12টা উত্তর করছে, কেউ 8টা, কেউ 9টা উত্তর করছে। আমরা রিটেন সেগমেন্টে চলে যাব। তানভীর, তুমি যদি কিছু অ্যাড করতে চাও। ও, আরেকটা কোশ্চেন বাদ পড়ে গেছে। হ্যাঁ ভাই, তাই বাহ, মনে হচ্ছে। তাইলে খেয়াল করো, যারা যারা 12টা বলতেছে তাদেরকে এখন আবার রিভাইজ করতে হইতে পারে। সহজ জিনিস, এটা আমাদেরকে টাইম দিব না। পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ, এটা সবাই পড়ছে ওরা, এটার নাম হচ্ছে বাজেট। তো আমি আবার বলতেছি, পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ কি? বাজেট। সো ওদের জন্য আমি কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছি, তোমরা যারা যারা জানো কমেন্ট সেকশনে লিখে ফেলো দ্রুত। বাংলাদেশের বাজেট কখন পেশ করা হয়, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বাংলাদেশের বাজেট কার্যকর করা হয়? এটা কি জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31, নাকি জুন 30 থেকে জুলাই 1, নাকি জুলাই 1 থেকে জুন 30? আমার প্রশ্নটা আবার বলতেছি, বাংলাদেশে বাজেট কখন পেশ করা হয় বা কত থেকে কত তারিখ পর্যন্ত কার্যকর করা হয়? তো তোমরা যদি ঝটপট লিখো, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন, আমি দেখতে চাই তোমরা আরো কিনা। তো তানভীর, তুমি যদি কমেন্টে আমাদেরকে একটু হেল্প করো। কমেন্ট হচ্ছে ভাই, কোশ্চেনটা মানে স্ক্রিনের কোশ্চেনটা এত সহজ ছিল, সবাই ওটা দিতেই বেশি আচ্ছা, ইন্টারেস্টেড, সবাই সি দেখতেছে। তবে হ্যাঁ ভাই, আমরা দেখতে পাচ্ছি অনেক মজুমদার লিখেছে জুন 30, তারপরে নাইমুল ইসলাম লিখেছে জুলাই 1 থেকে জুন 30, তারপরে আবু সাইদ লিখেছে জুলাই টু জুন, তারপরে হচ্ছে ভেরি মাকিবুল আলম গুড। লিখেছে জুলাই টু জুন। তো তোমরা তো সবাই জানি ট্যালেন্টেড। রাইট। সো আমাদের মনে রাখবা, কোশ্চেনটা হবে বাজেট পেশ করা হয় বা কার্যকর করা হয় জুলাই 1 থেকে জুন 30। আমি আবার বলতেছি, জুলাই 1 থেকে জুন 30, কখনো জুন 30 থেকে জুলাই 1 বলবা না।
শুরু হবে জুলাই 1 থেকে, শেষ হবে জুন 30-এ। যেমন যদি আমরা বলি 2020-21 অর্থ বছরের বাজেটটা জুলাই 1 থেকে কার্যকর ধরা হয়, জুন 30-এ গিয়ে সেটা শেষ হবে। কিন্তু বর্তমানে কোভিড-19 এর জন্য এটা একটু চেঞ্জ করা হয়েছে। সো আই গেস এটা তোমরা একটু খেয়াল করে দেখে নিতে। আরেকটা প্রশ্ন, যারা জুমে ক্লাস করো তারা জানো, তোমরাও লিখতে পারো, তোমাদের বন্ধুরাও লিখতে পারে যারা আমাদের লাইভ ক্লাসগুলো করতেছে। দুইটা তথ্য, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ম্যানেজমেন্টে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে তানভীর। সো ওদের জন্য প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বর্তমানে জিডিপি রেট কত, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কত রেটটা, আর বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার কত। সো জিডিপি রেট, ইনফ্লেশন রেট, দুইটা একটু কমেন্টে লিখে ফেলো যে ভাইয়া জিডিপি হচ্ছে এত পার্সেন্ট, ইনফ্লেশন হচ্ছে এত পার্সেন্ট। খুবই ইম্পর্টেন্ট, জিডিপি কত, ইনফ্লেশন কত। তো আমরা যদি কমেন্ট দেখি তানভীর। হ্যাঁ ভাই, আমরা এখনো কমেন্টের জন্য ওয়েট করতেছি। আমরা নাম্বারে চলে গেছি তো ছেলেমেয়েরা কনফিউজ হয়ে যাচ্ছে নাম্বার কি। একজন Right. দুইটা কমেন্টই একসাথে দিয়ে দিয়েছে, হাবিব আয়েশা 8.2 আর 5.4। ভেরি গুড। আরেকজন অনেক বলছে জিডিপি 8.2, রাতুল বলছে 8.2, 5.4। সো মোটামুটি ওরা কিন্তু জুমে ক্লাস করে কমফোর্টেবল হচ্ছে, এগুলো শিখতেছে। আই গেস এখানে আমরা ক্রেডিট নিতেই পারি। সো আমি আবার বলছি, যারা যারা নতুন, জিডিপি হচ্ছে 8.2%, আর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হচ্ছে 5.4%। আমি আবার বলতেছি, জিডিপি 8.2%, মুদ্রাস্ফীতি হচ্ছে 5.4%। এটা কিন্তু জেনারেল নলেজেও আসতে পারে, মনে রেখো তোমরা। রিটেনে চলে যাই তানভীর আমরা। রিটেন সেকশন একটা প্রশ্ন আসছে 4 নম্বরের জন্য গত বছর, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি, হোয়াট ইজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। সো এই প্রশ্নটা কই থেকে আসছে, ম্যানেজমেন্ট সেকেন্ড পার্টের সেকেন্ড অধ্যায় থেকে আসছে। তো আমি কিছু অধ্যায়ের নাম বলি, তোমরা ম্যানেজমেন্টের জন্য এই অধ্যায়গুলো বারবার পড়বা, এখান থেকে প্রশ্ন বেশি আসবে। ফার্স্ট পেপার থেকে প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ যেমন, ঠিক একইভাবে এক মালিকানা, অংশীদারি, সমবায়, কোম্পানি, এগুলো একটু ভালো করে দেখবা। তো আমি আবার বলতেছি, প্রথম অধ্যায় এক মালিকানা, অংশীদারি, সমবায়, কোম্পানি, এগুলো একটু আমরা ভালো করে দেখবো। শেয়ার ও শেয়ারের শ্রেণীবিভাগ ভালো করে দেখবো। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দুইটা অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন আসে, অর্থাৎ ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতি, এছাড়াও প্রেষণার যে তত্ত্বগুলো আছে, মোটিভেশনের থিওরি, এছাড়াও সংগঠনের যে প্রকারভেদ আছে, এই কমন জিনিসগুলো যদি ভালো করে মনে রাখতে পারো, তাইলে তোমার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। সো আমরা রিটেনের স্যাম্পল উত্তর আমরা যারা যারা শেয়ার করছি তাদেরকে পৌঁছে দিব। এখানে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো, নর্মালি ব্যবস্থাপনার ক্ষেত্রে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়া যখন বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ করা হবে তখন সেটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এইটার জনক হচ্ছে FW টেইলর। তিনি 4টা নীতি দিচ্ছে, 4টা নীতির নাম ঝটপট লিখে ফেলবা, তাইলে তুমি 4-এ 4 ইনশাল্লাহ পেয়ে যাবা। তানজিরও দেখে স্যাম্পল উত্তরটা এক নজর দেখায় আমরা পরের স্লাইডে চলে যাবো। এটা হচ্ছে স্যাম্পল উত্তর, যারা শেয়ার করবে তারা পেয়ে যাবে ওদের ইনবক্সে। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ইট ফ্রম ম্যানেজমেন্ট। আমরা কিছু টপিক আলোচনা করার চেষ্টা করছি, কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করছি। এবার তোমাদের কাজ, আমরা যদি ফুল স্ক্রিন ভিউতে চলে যাই তানভীর, ওরা এখন আমাদেরকে প্রশ্ন করবে ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো প্রশ্ন, আমরা চেষ্টা করবো সেগুলো সলভ করার। তো তোমরা যদি তোমাদের কোশ্চেন গুলো আমাদেরকে জানাও বা লুমিনাসের কাছে তোমাদের প্রত্যাশা জানাও, আমরা চেষ্টা করবো সেগুলো নিয়ে আলোচনা করতে। কারণ তোমরা আগেই বলছো যে তানভীর ভাই এবং শুভ ভাই অনলাইন সেশন নিয়ে কাজ করতেছে, তো অবশ্যই আমরা এগুলো প্ল্যান করি। তোমরা যদি আমাদেরকে কোনো প্ল্যান জানাইতে চাও, তাইলে তোমরা আমাদেরকে কমেন্টে লিখো, ভাই এই ক্লাসগুলো চাই, আমরা সেগুলো নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের আয়োজনগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাইতে পারো, আমাদের অন্যান্য টিচাররা এতে অ্যাপ্রিসিয়েট হবে। তোমাদের ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো প্রশ্ন বা যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাইতে পারো, আমরা অ্যাপ্রিসিয়েট করবো সেই প্রশ্নগুলো, সেগুলো উত্তর করার চেষ্টা করবো। এক্স্যাক্টলি যেটা শুভ ভাইয়া বললো, তোমাদের যদি ম্যানেজমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে বা অ্যাজ আ হোল লুমিনাস সম্পর্কে তোমরা কোনো কমেন্ট করতে চাও বা কোনো ফিডব্যাক দিতে চাও, ইউ গাইজ আর মোর দেন ওয়েলকাম টু ডু সো। বলে দিবা। শুভ ভাই একজন বলছে মার্কেটিং ক্লাস চাই, তো শুভ ভাই অবশ্যই জিনিসটা ইয়া করবে, কনসিডারেশনে রাখবে এবং তোমাদেরকে ইনশাল্লাহ, তোমরা যারা মার্কেটিং এর আছো তাদের আমরা অবশ্যই কিছু আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটার উত্তরটা তানভীর যেহেতু দিয়ে দিচ্ছে, আমি তানভীরের সাথে আরেকটু অ্যাড করি। ইনশাল্লাহ শুভ ভাইয়া কথা দিচ্ছি, আগামী 2 সপ্তাহের মধ্যে, ভাইয়াকে একটু টাইম দাও, আগামী 2 সপ্তাহের মধ্যে ভাইয়া একটা ক্লাস ভিডিও রেকর্ডিং করব মার্কেটিং এর কোশ্চেন গুলো নিয়ে। যেহেতু মার্কেটিং এর স্টুডেন্ট কম, আমরা আরেকটা দিন আমাদের ক্লাসটাকে ভিডিও রেকর্ডিং করে প্রিমিয়ার করে দিব একদম লাইভের মতো করে। তো সেখানে তোমরা কোশ্চেন গুলো সলভ করতে পারবা, মার্কেটিং নিয়ে তোমাদের জিজ্ঞাসাগুলো জানাবা, আমি কমেন্ট থেকে সেগুলো ডিল করার চেষ্টা করব। এবং ইনশাল্লাহ আরেকদিন মার্কেটিং এর 2টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লাইভে এসে আমরা পড়াবো।
তানভীর তুমি যদি পরের কোশ্চেন গুলো বা পরের কমেন্টে এগিয়ে করো। ডেফিনেটলি ভাই, এখানে অনেকেই লিখছে ফাইন্যান্স ক্লাস চাই। আই গেস অলরেডি ফাইন্যান্স নিয়ে একটা ক্লাস হয়েছে, এবং হ্যাঁ আবার হবে। অবশ্যই আরো ক্লাস হবে। তো সব সাবজেক্টই আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তানভীর আরেকটা জিনিস, ওরা যদি আমাদেরকে টপিকটাও জানায় দেয় আমরা কিন্তু সেটা আরো বেশি অ্যাপ্রিশিয়েট। যেমন ফাইন্যান্সে ওরা কি টপিক চায়, ওরা কি নগদ প্রবাহ বিবরণীর ক্লাস চায়, মূলধন ব্যয়ের ক্লাস চায়, বন্ডের ক্লাস চায়, শেয়ারের ক্লাস চায়, নাকি অর্থের সময়মূল্যের ক্লাস চায়, নাকি প্রথম দুইটা অধ্যায়ের বেসিক আলোচনা চায়, সেটা আমাদেরকে জানাইলে তারপরে ভাইয়ারা সেভাবে প্রিপারেশন নিবে। এক্স্যাক্টলি ভাই, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। ইংলিশ ক্লাস চাই, ব্যাংকিং ক্লাস চাই। ইংলিশ ক্লাস নিয়ে শুভ ভাই কিছুক্ষণ আগেই বলেছেন আগামী শুক্রবার ইংলিশ ক্লাস নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। তো ইংলিশ ক্লাস তো তুমি পাচ্ছ। একজন বলছে ব্যাংকিং ক্লাস চাই। একজন ভাই জিজ্ঞাসা করছে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো যদি আরেকবার বলতেন ভালো হতো। অবশ্যই অবশ্যই। সো আমি আবার দুইটাই বলি তাইলে। ফার্স্ট পেপার থেকে কোন কোন অধ্যায় গুরুত্ব দিবা? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ নর্মাল যে ব্যবসায় সংগঠনের চিন্তা ভাবনা বা ব্যবসায় বলতে যা যা বোঝায় সেটা যে অধ্যায়ে লেখা আছে, এবং দ্বিতীয় অধ্যায়ের যে বেসিক আলোচনা, জাস্ট পরিবেশের যে একটা চার্ট দেয়া আছে ওই চার্টটা পড়বা, আর কিছু দরকার নাই। এছাড়া এক মালিকানা নিয়ে একটু মানে বেসিক নলেজ রাখবা, অংশীদার নিয়ে বেসিক নলেজ রাখবা, কোম্পানি নিয়ে রাখবা, সমবায় সমিতি নিয়ে রাখবা। এই যে বেসিক সংগঠনগুলো আছে সেগুলো পড়লেই ফার্স্ট পার্ট ডান। এছাড়াও সেকেন্ড পার্ট থেকে কি কি আসবে? সেকেন্ড পার্ট থেকে আমরা বলতে পারি প্রথম অধ্যায় যেটা, দ্বিতীয় অধ্যায় যেটা, অর্থাৎ প্রথম অধ্যায় কি আছে? প্রথম অধ্যায়ের হচ্ছে ব্যবসায় সংগঠন, ব্যবসায় ব্যবস্থাপনার ধারণা, মাই ব্যাড, আমি আবার বলছি ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতি, এছাড়াও প্রেষণার তত্ত্বসমূহ, এছাড়াও সরলরৈখিক সংগঠনের যে প্রকারভেদ বা সংগঠনের যে প্রকারভেদ সেগুলো, এগুলো পড়লে মোটামুটি ডান। আমি আবার বলতেছি প্রথম দুইটা অধ্যায়, প্রেষণার নীতিগুলা, প্রেষণার তত্ত্বগুলা এবং সংগঠনের প্রকারভেদগুলা, এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ ইউ আর গুড টু গো, অ্যাটলিস্ট ইউ আর গুড টু স্টার্ট। তানভীর পর কমেন্ট গুলো। পরে ভাই আর তেমন কিছু দেখছি না। অনেকে চ্যাপ্টারের নাম বলছে। একজন বলছে ফাইন্যান্সের চ্যাপ্টার 3 টাইম ভ্যালু অফ মানি, একজন বলছে মূলধন ব্যয়, একজন বলছে চ্যাপ্টার 9, একজন বলতেছে ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টারের বেসিক যেগুলো সেগুলো নিয়ে ক্লাস নিলে ভালো হয়। তো বেসিক্যালি আমরা ফাইন্যান্সের সব চ্যাপ্টার নিয়ে একটা করে কমেন্ট দেখেছি। হ্যাঁ, ব্যাংকিং নিয়ে দুই একজন বলছে। তো ভাই এইটুকুই দেখতে পাচ্ছি, আর এছাড়া বিশেষ কোনো কোয়েশ্চেন বা তেমন কিছু দেখতে পাচ্ছি না। ওকে, সো আই গেস উই আর রেডি টু অ্যাটলিস্ট এই সেশন শেষ করার জন্য। লাস্টে কিছু কথাবার্তা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, তোমরা অনেকদিন আমাদের সাথে যুক্ত আছো। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথম থেকে একই স্পিডে একই স্মুথে ক্লাস করে মানে ক্লাস দিয়ে যাচ্ছি। অর্থাৎ এমন না যে আমাদের জুমে ক্লাস বন্ধ বা আমাদের লাইভ ক্লাস বন্ধ, আমরা কিন্তু দুইটাই রান করতেছি। সপ্তাহে 2 দিন আমরা, অর্থাৎ মঙ্গলবার এবং শুক্রবার রাত 9টায় চলে আসি ফেসবুক লাইভে। আই গেস তোমরা পরবর্তীতে ওই টাইমে চলে আসলে ক্লাস পাবা ইনশাল্লাহ। আমরা যদি বেঁচে থাকি, ঠিকঠাক মতো সুস্থ থাকি, তাইলে ক্লাস পাবা। এছাড়াও জুমে আমাদের সাপ্তাহিক 3 থেকে 4টা ক্লাসের আয়োজন থাকে। সো মোটামুটি কিন্তু তোমরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস লুমিনাসে পাচ্ছ। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি। কিন্তু দিন শেষে তোমরা যদি ভাই বাসায় একটু পড়াশোনা না করো, বাসায় একটু চর্চা না করো, কোনো লাভ নাই। এই চেষ্টাগুলো একদম ইন ভেইন যাবে। সো আলটিমেটলি পরীক্ষার খাতায় তোমাকেই লিখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে গাইডলাইন গুলো দিচ্ছি। সো তোমরা একটু ক্লাসগুলো নিয়মিত করার সাথে সাথে বাসায়ও পড়াশোনা করো, এবং আমাদের গ্রুপে যুক্ত থাকো। গ্রুপে আমরা ভোকাবুলারি দিচ্ছি, ভোকাবুলারি একটু ভালো করে চর্চা করো। তানভীর স্যার তোমাদের জন্য আগামী শুক্রবারে এই যে গত 80 বা 70টা ভোকাবুলারি পড়া হবে সেগুলোর উপর পরীক্ষাও নিবে। সো আমাদের সাথে থাকো, অ্যাটলিস্ট বেস্ট গাইডলাইনটা আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। যেখানেই যাও না কেন আমাদের প্ল্যাটফর্মে যুক্ত থাকলে অ্যাটলিস্ট যে অপরচুনিটি গুলো সবার জন্য উন্মুক্ত সেগুলোর সাথে জড়িত থাকতে পারবা। আর যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারা তো ভাই আমাদের জন্য স্পেশাল, তাদের জন্য আমরা সর্বোচ্চ উজাড় করে দিচ্ছি, সেটা তারা জানে। দ্যাটস ইট ফ্রম মি। আমি চেষ্টা করছি ম্যানেজমেন্ট সহজ করে বোঝানোর। ইনশাল্লাহ সামনে আরো চেষ্টা করব, আরেকটা ফাইন্যান্স ক্লাস নিয়ে আসবো, আবার আরেকদিন ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে আসবো। তানভীর, আই গেস ডান। হ্যাঁ, আমিও মোটামুটি শেষ করে দিতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে গত 1 ঘন্টা ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করতেছি অন্যান্য দিনের মতো আজকেও আমরা তোমাদের কাছে কিছু জিনিস সহজভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আমরা সামনেও আবারও আসবো তোমাদের সামনে নতুন নতুন ক্লাস নিয়ে, নতুন নতুন টপিক নিয়ে। আমাদের নেক্সট সেশন নাম্বার 16 হবে হচ্ছে আগামী মঙ্গলবারে, এবং সেই মঙ্গলবার দিন শ্রাবণ ভাই এবং গাধাবি ভাইকে তোমরা আবার দেখতে পারবা বাংলা নিয়ে। এবার হয়তো কোনো ইউনিটের কোশ্চেন সলভ না, তারা স্পেসিফিক কোনো টপিক তোমাদের জন্য সহজভাবে উপস্থাপন করতে গাধাবি ভাই এবং শ্রাবণ ভাই চলে আসবে। তো আমরা আশা করবো তোমরা তখন আবার আমাদের সাথে যুক্ত হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং শেখার চেষ্টা করো, লুমিনাসের সাথে থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।